1 মাসের দুধের বাচ্চা রেখে যখন আমার আপু বলেছিল, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাব, তোমার সংসার আমি আর করতে পারবো না। তখন আমার দুলাভাই কান্না মিশ্রিত কণ্ঠে শুধু বলেছিল, কেন তুমি এমন করছো? আমাদের এখন একটা বাচ্চা আছে, আর আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ, তাও আমাকে ছেড়ে যেও না। আমার আপু তখন রেগে বলল, তোর সংসার তুই কর, আমি বলছি না তোর সংসার আমি করতে পারবো না। আমার তোকে আগে থেকেই পছন্দ নয়, আমি তোকে তালাক দিব। তোর বাচ্চা তোর কাছেই রাখ, আমার বাচ্চার দরকার নেই। আমি এখন আমার পথ দেখে চলে যাব। আমার পথে যদি তুই কোনো বাধা দিস, তাহলে তোকে কিন্তু আমি ছাড়বো না, এই বলে দিলাম। আপুর কথা শুনে আমার সেই দিন অনেক রাগ হয়েছিল। আর তখন আমি আপুর সামনে গিয়ে ঠাস করে একটা চর দিয়ে বললাম, তুই এসব কি বলিস? তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবি না। দুলাভাই, ও আপনার স্ত্রী, আপনি ওকে গাছের সাথে বেঁধে পিঠাবেন। পরে কে কি করে আমি দেখব। ওর কত বড় সাহস যে ও 1 মাসের একটা বাচ্চা রেখে এখন নাটক শুরু করবে। তোর এসব বলতে লজ্জা করে না? আমি যখন কথা বলছিলাম তখন একটা মাইক্রো এসে আমাদের সামনে থামলো। আর মাইক্রো থেকে একটা ছেলে বের হলো। তবে ওর হাতে একটা পিস্তল ছিল। পিস্তল দেখে আমি আর দুলাভাই খুব ভয় পেয়েছিলাম। ছেলেটা এসে আপুর হাত ধরে বলল, চল আমার সাথে। আর যদি এখন আমাদের মাঝে কেউ বাধা হয়ে দাঁড়ায়, তার খবর আছে। আপু যাওয়ার আগে আমাকে বলে গেল, তোরে আমার দেখার আছে, তোর জন্য আমার এই বিয়েটা করতে হয়েছে। আজকে তুই আমার গালে থাপড় দিলি, আমার বাবা মায়ের চোখে আমি খারাপ হয়েছি। চিন্তা করিস না, খুব শীঘ্রই তুইও বাবা মায়ের চোখে খারাপ ছেলে হয়ে যাবি। আমি সেই ব্যবস্থাও করব, মনে রাখিস। এই কথা বলে আপু চলে যাচ্ছিল। আর আপুর মেয়েটা চিৎকার করে কান্না করছে। 1 মাসের একটা মেয়ে এত কিছু বুঝে না। আর আমার দুলাভাই সরল সোজা একজন মানুষ, এজন্য আপু ওনার সাথে এমন করছে। আপু যাওয়ার পর দুলাভাই মাটিতে বসে শুধু কান্নাই করছিল আর বলছিল, আমার বাচ্চাটার কি হবে? ও এখনো ওর মায়ের দুধ খায়। দুলাভাইকে তখন আমি কিছুই বলতে পারিনি। যেখানে আমার বোন আমার কথা শুনে নাই, সেখানে আমি দুলাভাইকে কি করব। তবে একটা কথা, আপু প্রেম করতো ঠিকই আছে, কিন্তু ছেলেটা গুন্ডা টাইপের ছিল। এজন্য আমি ওকে এক প্রকার জোর করি, বিয়ে করাতে বাধ্য করি। আমি চাইতাম ও সবসময় সুখে সংসার করুক। 1 বছরের বেশি ভালো ছিল। তবে হঠাৎ করে যে এমন কিছু করবে তা ভাবতেই পারিনি। দুলাভাইয়ের বাড়ি থেকে এসেছি, একদিন হলো। আসার আগে আমি দুলাভাইকে কিছু বলেও আসতে পারিনি। কি বলবো ওনাকে আমি? তবে এখন জানি না আমার ভাগ্নির কি হয়। সকালে টেবিলে বসে নাস্তা করছি, তখন আমার দাদি বলল, বাবা, ওই পিচ্চি মেয়েটার কি হবে? তোর বোন তো চলে গেছে, একটু খোঁজ খবর নিয়ে দেখ না মেয়েটার। আম্মু আমার পাশে বসে বলল, তার আর দরকার নেই, ওদের বংশের মেয়ে ওরা লালন পালন করতে পারবে। তবে দোষ ছিল আমাদের, আমরা কেন ওকে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছি। নাস্তা খেতে খেতে আমি বললাম, চলো না আম্মু, একবার গিয়ে দেখে আসি। ও তো তোমার নাতি হয়, এভাবে বলছো কেন? দেখ বাবা, আমি বাচ্চা কাচ্চা এখন পালতে পারবো না, আমার এখন সেসবের সময় নাই। আমি আম্মুকে আর কিছু বললাম না। আমার আম্মু খুব মডার্ন। আব্বু প্রবাসে থাকে, টাকার অভাব নেই আমাদের। আর আম্মু শুধু সব সময় সাজুগুজু করে। এটা করতে আমার আম্মু খুবই পছন্দ করে। আমি আর কিছু বলিনি। বয়স হচ্ছে আম্মুর, শেষ বয়সে হয়তো ইচ্ছে হয়েছে, এই জন্যই এসব করে। থাক না ওনার মতন উনি। খাবার শেষে দাদিকে বললাম, চলো না দাদি, আমরা একটু দেখে আসি ওদের বাড়ি থেকে আমার ভাগ্নিটা কি করছে। চলো গিয়ে দেখে আসি। দাদি বলল, তোর বাইকের পিছনে আমি বসতে পারবো না বাবা, আমার ভয় হয় তুই আমাকে পরে রাস্তায় ফেলে মেরে ফেলবি। দাদির কথা শুনে হাসি দিয়ে বললাম, আচ্ছা এই কথা, আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে নিয়ে রিক্সা করেই যাব। আচ্ছা চল গিয়ে দেখি। আমি আম্মুকে বললাম, আম্মা টাকা দাও, পকেটে কিন্তু 1 টাকাও নাই। আম্মু আমার মুখের উপর বলে দিল, আমার কাছে টাকা নাই। টাকা দিবে না তো তুমি? ঠিক আছে,
আমি বাবাকে বলবো যে এখন তুমি আমাকে আর ভালোবাসো না, আমাকে এই বাসা থেকে বের করে দিতে চাও। আম্মু টাকা বের করে আমার হাতে দিয়ে বলল, থাক থাক, আর ভাব ধরতে হবে না আপনার। এই নেন টাকা। আমি আম্মুর গালে চুমু দিয়ে বললাম, আমার লক্ষ্মী আম্মু। আম্মু আমাকে ধমক দিয়ে বলল, দিল্লি তো আমার মেকআপটা নষ্ট করে। একটু পর তোর বাবা কল দিবে। ইস, আবার মেকআপ করতে হবে। আমি আম্মুর গালে আরেকটা চুমু দিলাম। আম্মু ঝাড়ু হাতে নিয়ে বলল, আজকে তরে আমি খাইছি। আমাকে আর পায়েকে দাদিকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। যাওয়ার পথে দাদি বলল, নাতি, আমি বলি কি, মেয়েটাকে আমরা নিয়ে আসি। আমাদের বংশের মেয়েও। ওরা তো গরিব, এতটাও ধনী না। আরেকজনের বাসায় ভাড়া থাকে। বাসা ভাড়ার টাকা দেবে নাকি মেয়ের দুধের খরচ দেবে? চিন্তা করে দেখ, একবার ওদের খরচটা বেশি হয়ে যাবে না? আচ্ছা দাদি, আগে তো ওদের বাসায় যাই, গিয়ে দেখি ওরা কি বলে। দুলাভাইয়ের বাসার কাছাকাছি যেতেই শুনি ভেতর থেকে দুলাভাইয়ের মা বলছে, দেখ বাবা, তোর একটা লাইফ আছে, তোর এখন আরেকটা বিয়ে করতে হবে। এভাবে এই বাচ্চার পিছনে পড়ে থাকলে হবে না। তোর বাচ্চাটা আমি আমার বোনের ছেলেকে দিয়ে দেব। আর এই মেয়ে গেছে, কি হয়েছে? তোর এখন আরেকটা বিয়ে করতে হবে। এবার আমরা গ্রামের মেয়ে আনবো। খুব শখ করে শহরের মেয়ে পছন্দ করে তোরে বিয়ে করাইছি, কিন্তু আজকে যে তোর এই অবস্থা দেখতে হবে ভাবি নাই। আমরা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার ভাগ্নিকে কোলে নিয়ে বললাম, দুলাভাই, আপনার যদি আপত্তি না থাকে আমি আমার ভাগ্নিকে নিয়ে যেতে চাই। ও আমার বোনের মেয়ে, আমি ওকে অন্য কারো হাতে তুলে দিতে পারবো না। প্লিজ দুলাভাই, আপনি ওকে আমাদের কাছে দিয়ে দেন। দুলাভাই বিনা দ্বিধায় বলল, তোমাদের কাছে থাকলে আমার মেয়ে সবসময় নিরাপদে থাকবে। আমি আমার মেয়েকে অন্য কারো হাতে তুলে দিতে পারবো না। আমি সব কিছু সামলাতে পারবো না বলে ওকে তোমাদের হাতে তুলে দিচ্ছি। ওর খেয়াল রাখবে কিন্তু। আমার দাদি বলল, জামাই, তুমি কোনো চিন্তা করো না। আমাদের কাছে তোমার মেয়ে সবসময় সুরক্ষিত থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি। দাদি দুলাভাইয়ের হাতে একটা খাম দিয়ে বলল, এখানে 40,000 টাকা আছে, রেখে দাও। আর আমাদের মেয়ের পক্ষ থেকে আমরা মাফ চাইছি। আমরা বুঝতে পারি নাই ও এতদিন পর চলে যাবে। দুলাভাই টাকাটা রাখতে চায়নি, কিন্তু ওনার মা টাকাগুলো নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আমার নাতনিকে একটু দেখে শুনে রাখবেন, ওর যেন কোনো সমস্যা না হয়। দুলাভাইকে বুঝিয়ে শুনিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মুর বকা, আমি এই মেয়েকে নিয়ে আসছি কেন, এই মেয়েকে এখন কে লালন পালন করবে, এই সব বলছে। আমার হাত থেকে দাদি আমার ভাগ্নিকে নিয়ে বলল, তোরা মা ছেলেরা ঝগড়া কর, আমি ওকে নিয়ে গেলাম। দাদি যাওয়ার পর আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, ও আমাদের বংশের মেয়ে আম্মু। তোমার মেয়ের রক্ত মিলে আছে ওর শরীরে। তোমার মেয়ের চোখে মায়া নেই দেখে কি আমাদেরও চোখে মায়া নেই? কি করব বলো, ওকে কিভাবে ফেলে আসি? আমার ভাগ্নি হয় যে আম্মু। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, সব কিছু বুঝতে পারছি বাবা। তুই তো জানিস আমি ওদের বড় করতে কতটা কষ্ট করেছি। ওদের জন্য আমি আমার পুরো জীবনটা শেষ করেছি। এখন আবার এই শেষ বয়সে। আরে আম্মু, আমরা আছি তো। আমার ভাগ্নিকে তোমার ছুঁয়েও দেখতে হবে না, ওকে বড় করার দায়িত্ব আমার। এ কথা কে বললো? সারাদিন বাসা থেকে বের হয়ে টুক টুক করে বেড়া, তুই আবার বাচ্চা পালবি? আমার তো বিশ্বাস হচ্ছে না বাবা। আর প্রতিদিন একটা করে মেয়ে এসে আমার কাছে বিচার দিয়ে বলে, আজও সময় আছে, আপনার ছেলেটাকে বলবেন ভালো হতে। ধুর আম্মু, ওসব দেখে কোনো লাভ আছে বলো তো? হয়েছে বাবা, তোর আর কোনো ডায়লগ দিতে হবে না। আম্মু একটা বুদ্ধি করছি, বলবো কি? বল, কি বলবি? বলছি কি, আমাদের একটা কাজের মেয়ে নিয়ে আসি, তুমি কি বলো আম্মু? এটা ঠিক কথা বললি, কিন্তু এখন আবার কাজের মেয়ে কোথায় পাবো বল? আমি কি বড় ভাইয়ের সাথে কথা বলবো আম্মু? ঠিক আছে, কথা বলে দেখতে পারিস। তবে আমি বেশ খুশি হয়েছি যে আমার ছেলে কিছুটা হলেও আজকে আমাদের বংশের দায়িত্ব পালন করতে পারছে। আমি হাসি দিয়ে আম্মুকে জড়িয়ে ধরে বললাম,
মনে মনে খুশি হয়েছে আর দোষ দেয় আমাকে। আচ্ছা, কয়েকদিন ওর একটু খেয়াল রাখো, আমি দেখছি কি করা যায়। এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। ভাগ্নিকে নিয়ে এখন কিভাবে কি করি আমি জানি। আম্মুর এখন সময় হয়েছে, কিন্তু কি যে করব এখন। বড় ভাইকে কল দিলাম। ভাইয়া কল রিসিভ করে বলল, ভাই বল কি হয়েছে? আমি এক এক করে আপুর বিষয়ে সব বললাম। সব শুনে ভাইয়া বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ভাইয়া তুই আসবি কবে? অনেক দিন তো হলো। বাবার সাথে একেবারে আসবো, চিন্তা করিস না। আম্মু কোথায়? আমি আম্মুর কাছে ফোনটা দিয়ে দাদির কাছে চলে গেলাম। গিয়ে দেখি দাদি আমার ভগ্নিকে নিয়ে বসে আছে। দাদি আমাকে দেখে বলল, একেবারে তোর বোনের মতোই হয়েছে, দেখ কি সুন্দর করে ঘুমোচ্ছে। আমি দাদির পাশে বসে বললাম, একটা কথা বলবো কি দাদি? বল। আচ্ছা, এই মেয়েটাকে রেখে কিভাবে আপু তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেতে পারলো? আমার তো বিশ্বাস হচ্ছে না দাদি। আচ্ছা, ও কি ওর মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে পারতো না? ওর মেয়ে এখন কিভাবে ওর বাবা মায়ের পরিচয় দেবে? জন্মের থেকে ওর বাবা মা হারিয়ে গেছে। দাদি আমার মাথায় হাত দিয়ে বলল, চিন্তা করিস না, আমি এখনো বেঁচে আছি। ওর পুরো সব কিছু আমি চেঞ্জ করে দেব। আর এইসব যে কিভাবে করতে হবে এটা আমার জানা আছে। আজকে 3 দিন চলে গেল। বড় ভাইকে বললাম ও একটা কাজের মেয়ে খুঁজে দিতে। ভাইয়া পরে বলেছিল 2-1 দিনের ভেতরেই ও আমাকে জানাবে। দেখি কি হয়। আম্মুর একটু কষ্ট হচ্ছে বাচ্চাটাকে একা সামলানোর। আমি তো এমনিতেই বলেছিলাম যে সব কিছু আমি দেখব, কিন্তু আম্মু তো আমার মনের খবর জানে নাকি। বিকালে এক বন্ধুর সাথে দেখা করে বাসায় আসছি, তখন দেখি বাসার নিচে একটা মেয়ে বসে আছে। মেয়েটাকে দেখে বললাম, এই মেয়ের সাথে তো আমি কোনো ধরনের ফ্লার্টিং করিনি। ওকে আম্মুর কাছে বিচার দিতে আসছে নাকি? মেয়েটা আমাকে দেখেই বলল, জানো, তুমি আমাকে মিথ্যা কথা বলে চলে আসলে, আমার সাথে সব কিছু করে আবার বলছো আমাকে তুমি বিয়ে করবে না। যতদিন পর্যন্ত তুমি আমাকে বিয়ে করবে না ততদিন পর্যন্ত আমি এখানে থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। মরতে হলে এখানেই পড়ে মরবো, আর বাঁচতে হলে দুইজন একসাথে বাঁচবো। আমি মেয়েটার কথা শুনে বললাম, ও কি পাগল হয়েছে নাকি? কি সব বলে? আমি মেয়েটার পাশ কাটিয়ে ভেতরে চলে গেলাম। ভেতরে যেতে আম্মু ঠাস করে আমার গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, এই মেয়ের সাথে কত দিন ধরে এসব চলছে। আমি আগে ভাবতাম মেয়েদের সাথে এভাবেই মজা করে ফ্ল্যাট করিস, আর আজকে বাসার সামনে এসে এই মেয়েকে অন্বেষণ শুরু করেছে যে তুই বিয়ে না করলে এখান থেকে যাবে না। আমাকে না বলে এই কাজ তুই করতে পারলি? তুই কি তোর বোনদের মতোই হয়ে গিয়েছিস? আমাদের মান সম্মানের কথা একটু চিন্তা করলি না? আরে আম্মু, কান্না বন্ধ করো তো। এত কথা বলিও না এখন। এখন আমি কি বলি শোনো। কি শুনবো? যা করার তা তো করেই ফেললি। আমাদের কথা একটুও চিন্তা করলি না। তোর বাবা শুনতে পারলে কি বলবে? আমি আম্মুর মাথায় হাত দিয়ে বললাম, তোমার কসম করে বলছি আমি এই মেয়ের সাথে কিচ্ছু করিনি। আমি এই মেয়েকে পর্যন্ত চিনিও না। বিশ্বাস করো তুমি আম্মু। তাহলে এই মেয়ে এখানে কি করতে এসেছে? তুই আমার কসম খেয়ে বললে আমি বিশ্বাস করে নেব? এই মেয়ে প্ল্যান করে এখানে আসছে, আর এর পিছনে কোনো না কোনো কারণ তো আছেই। তবে আমি এইটুকু বুঝতে পারছি যে এই মেয়েকে আপু এখানে পাঠিয়েছে। কি বলিস? তোর আপু ওকে এখানে পাঠাবে কেন? আর ও তো চলে গেছে না? দেখো নাই, ওর ইচ্ছের বিরুদ্ধে আমরা ওকে বিয়ে দিছিলাম, আর ও এখন প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে এসব করছে। তুমি বুঝতে পারছো না আম্মু? তাহলে এই মেয়ে কে কিছুক্ষণ আগে থেকে এখানে এসে অবসান শুরু করেছে? আচ্ছা আমার লক্ষ্মী আম্মু, কিচ্ছু হবে না, আমি দেখছি সব কিছু। বাবা, তুই যা পারিস কর। তাড়াতাড়ি এই মেয়েকে বাসা থেকে বিদায় কর। দেখ, এই মেয়ে কাজে পর্যন্ত নিয়ে আসছে তোরে বিয়ে করার জন্য। আমি হাসি দিয়ে বললাম, কাজই নিয়ে আসছে তাই না আম্মু? চিন্তা করো না, আমি বাসা থেকে বের হয়ে সব কিছু সমাধান করছি। এখন আমার ভগ্নী কোথায় বলো? ও ঘুমাচ্ছে। কিন্তু তুই না বললি কাজের মেয়ে আসবে? ভাইয়ার সাথে তো আমি কথা বলেছি আম্মু। দেখি আম্মু ভাইয়া কি করে। ও বলেছে আমাকে নাকি জানাবে। এখন কবে জানায়? বাহিরে এত চেঁচামেচি কেন? দেখ তো এখন আবার কি হয়েছে?
জানলার কাছে গিয়ে বাইরে উকি দিয়ে দেখি সাংবাদিক এসেছে বাহিরে। বুঝলাম এখন ঘটনা বড় হতে যাচ্ছে। আমি রুমে গিয়ে লম্বা পিস্তলটা হাতে নিলাম। আম্মু আমার হাতে পিস্তল দেখে আমাকে অনুরোধ করে বলল, বাবা উল্টাপাল্টা কিছু করিস না প্লিজ। তুই ছাড়া আমাদের কি আছে বল? প্লিজ বাবা, এখানে অনেক মানুষ আছে, তুই প্লিজ। এত ভয় পাওয়ার কিচ্ছু নেই আম্মু, আমি কিচ্ছু করব না, এত চিন্তা করিও না। এটা তো নিচ্ছে একটু ভয় দেখানোর জন্য। আমি বাসা থেকে বের হতে এক সাংবাদিক আমাকে প্রশ্ন করলো, এই মেয়ে যা বলছে সব কিছু কি সত্যি নাকি মিথ্যা কথা বলছে? আমরা সব কিছু জানতে চাই। আপনি যদি আমাদের সামনে একটু বুঝিয়ে বলতেন তাহলে খুব ভালো হতো। আমি একটা চেয়ার টেনে মেয়েটার সামনে বসে পিস্তল রেখে বললাম, আজকে আমি সব কিছু সত্যি বলবো, আর এখানে যে মিথ্যা কথা বলবে আমি তাকে কপালে সরাসরি গুলি করে দেব। আমি মিথ্যা কথা শুনতে একদম পছন্দ করি না। আমি মেয়েটার নাম ঠিকানা সব কিছু জিজ্ঞেস করলাম। মেয়েটা সব কিছু বলল। ঠিক আছে, তবে মেয়েটা আমাকে প্রমাণ দেখাতে লাগলো। আমি ওর সাথে মেসেজে কথা বলেছি, ওর সাথে আমার পিক আছে। সবাই এক প্রকার বিশ্বাসই করে নিয়েছে যে আমার সাথে ওর কোনো সম্পর্ক আছে। আমি বুঝলাম মেয়েটা আজকে সব কিছু জোগাড় করেই এখানে এসেছে। এডিট করলে কি হবে, আমাকেও তো চেনে নাও। আমি মেয়েটার মুখ থেকে সব কিছু শুনে বললাম, ঠিক আছে, তুমি যা বলবে সব কিছু সত্যি, তবে একটু দাঁড়াও, আমি একজনের সাথে একটু কথা বলবো, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। আমার কথা শুনে মেয়েটা বলল, আপনি এমনভাবে বলছেন যে মনে হচ্ছে আমার নম্বর আপনার কাছে নাই। মাত্র না স্বীকার করলেন আমি যা বললাম সব কিছু সত্যি। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, মনেই নেই। আরে বেবি, তোমার নাম্বারটা ডিলিট হয়ে গেছে, একটু দাও না তাড়াতাড়ি। সবাই এখানে দাঁড়িয়ে আছে আমাদের বিয়ে দেখার জন্য, এখন তাড়াতাড়ি ফোন নাম্বার দাও। আমার কথা শুনে মেয়েটা হাসি মুখে ফোন নাম্বার দিয়ে দিল। কিন্তু ও যে ফোন নাম্বার আমাকে দিয়ে কত বড় বিপদে পড়েছে এটা জানে না। এখন তো মজা বুঝতে পারবে যে আমি কে। আমি এক বন্ধুকে কল দিয়ে বললাম, তোর অ্যাকাউন্টে 10,000 টাকা চলে যাবে, আমাকে একটা নাম্বারের ইনফরমেশন দে, বর্তমানে খুব বিপদে আছি। তুই ফোন নাম্বার ট্যাগ করে মেয়েটার সম্পর্কে সব কিছু জেনে নে, দরকার পড়লে তুই মেয়েটার বাড়িতে যাবি। আমার কথা শুনে আমার বন্ধু বলল, মামা, কাহিনী কি বলবি তো? তুই আমাকে এটা একটু খুঁজে বের করে দে সুমন, আর তুই না পারলে তোর গার্লফ্রেন্ডকে বলবি, প্লিজ তাও বের করে দে। তুই এক কাজ কর, মেয়েটার মোবাইলটা কিছুক্ষণের জন্য নিয়ে ওর পরিবারের কারোর নম্বর আমাকে দে, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, আমি দেখছি। আমি ফোন কেটে আবার মেয়েটার সামনে বসে বললাম, বাবু, একটা তো সমস্যা হয়ে গেছে। তোমাকে আমি বিয়ে করব তা ঠিক আছে, কিন্তু আমার একটু ডাউট লাগছে। তোমার সাথে আমার ওই যে পিক ছিল না, মনে আছে আমরা যে রেস্টুরেন্টে তুলেছিলাম? আমার সাথে তাল মিলিয়ে মেয়েটা বলল, হ্যাঁ তাই তো বাবু, আমার তো মনেই ছিল না। আমি মেয়েটার কাছ থেকে এক প্রকার জোর করেই ফোনটা নিয়ে বললাম, দাও আমাদের পিকটা আমি একটু খুঁজে বের করি। মেয়েটার ফোন নিয়ে খুব সতর্কতার সাথে ওর আম্মুর ফোন নাম্বার নিয়ে সুমনকে মেসেজ করে দিয়ে দিলাম। আমি মেয়েটার কাছে ফোনটা দিতে আমার আম্মু ভেতর থেকে বাহিরে এসে বলল, এখানে কি চলছে রে বাবা? আমি আম্মুকে দেখে মেয়েটাকে বললাম, ইনি আমার আম্মা যান, মানে তোমার শাশুড়ি, যাও ওনাকে গিয়ে সালাম করো। আম্মু তো আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কই এসেছিলাম এই মেয়েকে এখান থেকে তাড়াতে, আর এখন আমি এই মেয়েকে বিয়ে করব, এটা শুনে হয়তো আম্মু একটু অবাকই হয়েছে। কিন্তু আম্মু তো এটা বুঝতে পারছে না যে আমি সময় কাটানোর জন্য এসব করছি, যাতে সুমন সব কিছু খুঁজে বের করতে পারে। কাজী যখন বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আমি বিয়ের কাজ শুরু করতে যাচ্ছি। আর এই মুহূর্তে সুমন কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, বল সুমন, কি জানতে পারলি? আরে শালা, এই মেয়ে তো হোটেলে কাজ করে, মানে পতিতা পল্লীর মেয়ে, কিন্তু ও এখানে কি করে? খুব বড় একটা সাহায্য করলি রে বন্ধু, তোরে অনেক ধন্যবাদ। আর আমি তোরে সব কিছু পরে বুঝিয়ে বলবো, ঠিক আছে? এখন বাই। কল কেটে দিয়ে মেয়েটাকে বললাম, তোমার সম্পর্কে আমি সব কিছু খুঁজে বের করে ফেলেছি। তুমি যে সব কিছু মিথ্যা বলছো তাও আমি প্রমাণ করতে পারবো, আর আমার আপু যে তোমাকে এখানে পাঠিয়েছে এটাও আমি প্রমাণ করতে পারবো। তবে সবচেয়ে বড় কথা হলো তুমি টাকার জন্য এখানে আসছো আমার আপুর কথা শুনে। আর কোনো একভাবে জানতে পারলাম তুমি রাতের আধারে হোটেলে নাকি কাজ করো।
এখন তো একটু সম্মান দিয়ে কথা বলছি, যদি সব কিছু স্বীকার না করো তাহলে তোমার আম্মুকে এখানে নিয়ে আসবো, সাথে থানায়ও যাবে ফ্রিতে। আমার কথা শুনে এবার মেয়েটা কান্না করতে করতে বলল, ভাইয়া, আসলেই আমার ভুল হয়ে গেছে। আপনার বোন আমাকে টাকার লোভ দেখিয়ে এখানে পাঠিয়েছে আর বলেছে যদি একবার আমি বিয়ে করতে পারি তাহলে আমাকে আর কোনো কষ্ট করতে হবে না। লোভে পড়ে এখানে আসছি। ভালোই ভালো এখান থেকে চলে যাও, নইলে কোন সময় কোন দিক দিয়ে পুলিশ এসে যায় আমি নিজেও বলতে পারি না। আমার কথা শুনে মেয়েটা তো দৌড়াতে শুরু করলো, আর আমি মনে মনে বলছি মেয়েটার সাহস কত বড়। আমার আপুর কথা শুনে এই মেয়ে এখান পর্যন্ত চলে এসেছে। যাক, সবাইকে বললাম, সবাই তো এখন সত্যি জানতে পেরেছে। এখন সবাই বাসায় যান, বাঙালিরা পারে ওইসব দেখতে। যদি কারো বিপদ দেখতে পায় ওরা এসে ভিডিও করে আর মজা নেয়। একটা মানুষের সামনে আরেকটা মানুষ খুন হলে কেউ এগিয়ে আসবে না, শুধু ভিডিও করে ফেসবুকে পোস্ট করে বলবে দেখেন আজকে আমাদের দেশের কি অবস্থা। আরে বেডা, তুই আগে নিজে ভেতর থেকে পরিবর্তন হ, তারপর বল দেশের কি অবস্থা। একজন যদি কারো বিপদে এগিয়ে যায় তাহলে তাকে দেখে আরও 10 জন যাবে। রুমের ভিতরে যেতেই আম্মু আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল, আমার মাথায় পানি দিয়ে বলল, বাবা, তুই আগে পবিত্র হয়ে নে। জানি না কার নজর পড়েছে তোর উপর, আর তোর বোন তোর সাথে এটা করতে পারলো। আম্মুর কথা শুনে আমি বললাম, তোমার মেয়ে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছে আম্মু, আর সমাজের চোখে এবং তোমাদের চোখে আমাকে যাতে খারাপ বানাতে পারে এর জন্যই এসব করা। তোর বোন খারাপ হতে হতে এতটা খারাপ হয়ে যাবে আমি কখনো এটা ভাবি নাই। নিজের জীবনের কথা একটুও চিন্তা করলো না। ও নিজের জীবন ও নিজের হাতেই শেষ করেছে, তাতে আমাদের কি আম্মু? আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি। গোসল করে সোফায় বসে আছি, তখন আম্মু আমার কোলে আমার ভাগ্নিকে দিয়ে বলল, নে, তার ভাগ্নিকে তুই রাখ। তখন তো বড় বড় মুখ করে বললি আমার ভাগ্নিকে তোমার ধরতেও হবে না আম্মা, এখন নে, রাখ। এই কথা বলে আম্মু কিচেনে চলে গেল। ভাগ্নিকে নিয়ে বসে আছি, হঠাৎ করে ভাগ্নি দিল হিসু করে, হেই যা এক কাজ করেছে, মাত্র গোসল করে আসি আর এখন দিয়েছে সবকিছু শেষ করে। আম্মু ডাক দিতেই এসে বলল, কি হয়েছে? নাও, তোমার নাতিকে মাত্র গোসল করে এনেছি আর এখন দিল সবকিছু শেষ করে। কই যে যাবো আমি? আম্মু হাসতে হাসতে আমার ভাগ্নিকে নিয়ে বলল, নিজে একটা বাচ্চা আর আসছে আরেকটা বাচ্চা পালতে। অপমান করলা বুঝি আম্মা? না বাবা, আমি তোরে অপমান করছি কোথায়? আচ্ছা, তুই কি অপমানিত হলি? ধুর যাও তো আম্মু, তুমি আমার সাথে কোনো কথাই বলবো না। এই কথা বলে আমি আবার ওয়াশরুমে চলে গেলাম। ও হ্যাঁ, একটা কথা তো আমি বলতেই ভুলে গেছি, আমার ভাগ্নির নতুন করে নাম রাখা হয়েছে মাহি। সকালে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। রাস্তায় সুমনকে পেলাম, আর সাথে আমরা আরও 4 জন বন্ধু ছিল। সবাই মিলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ সুমন জিজ্ঞেস করলো সেদিন আমার সাথে কি হয়েছে। আমি সবাইকে বললাম আমার সাথে কি হয়েছিল। সবাই আমার কথা শুনে হাসাহাসি করতে লাগলো আর বলল, যদি তখন সুমন তোরে কিছু না বলতো তাহলে তো মামা তুই গেছিলি। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি, সেদিন আমার এক গার্লফ্রেন্ড বলেছিল আজকে নাকি নতুন কোনো মেয়ে আসবে, এজন্য আজকে আমরা সবাই মিলে র্যাগিং করব। আর র্যাগিং করতে যে কতটা মজা লাগে, আহ! আর আমার আবার গার্লফ্রেন্ডের অভাব নেই। ওই আগে বলেছিলাম মেয়েদের পটাতে আমার খুব ভালো লাগে, কোনো কাজ নেই, সুন্দরী মেয়েদের পেলেই প্রপোজ করে দিই, এটা আমার কাছে খুব ভালো লাগে। আজকে সবাই আমাকে বলল, বন্ধু, আজকে তুই রেকিং করবি, আমরা দেখব, দেখি তুই কি কি করতে পারিস। তোর তো আবার মেয়ে পটানোর খুব শখ। আমিও বলে দিলাম আচ্ছা ঠিক আছে, তোরা দেখ আমি কি কি করতে পারি। হঠাৎ গেটের বাইরে একটা মেয়ে দেখলাম, আর সুমন বলল, মামা রেডি হয়ে যা, এটাই সেই নতুন মেয়ে। সুমনের কথা শুনে আমি একটু নার্ভাস হলাম। কই আমাকে মন থেকে শক্ত হবে, উল্টো দিকে আমি আরো নরম হচ্ছি। মেয়েটা গেটের সামনে এসে ভেতরে চলে যায়। এখন আমি বললাম, এই মেয়ে দাঁড়াও। মেয়েটা আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, কি চাই আপনাদের? কি চাই মানে? সিনিয়রদের কিভাবে সম্মান করতে হয় তা তুমি জানো না? আমার কথা শুনে মেয়েটা হাসি দিয়ে বলল, আপনারা আমার সিনিয়র, দেখে তো লাগছে ছোট ছোট বাচ্চারা আমার সামনে দাঁড়িয়ে আছে। পাশ থেকে সুমন বলল, এত বড় অপমান নাকি সে সহ্য করতে পারবে না, আমি না পারলে যাতে তাদেরকে আমি বিষয়টা বলি। আমি এবার মেয়েটাকে বলতে লাগলাম, তোমার তো সাহস কম না, আমাদের বাচ্চা বলো,
এখন তো শাস্তি পেতেই হবে, কান ধরে 10 বার উঠবস করো। আমি কথাটা বলতে আমার এক বান্ধবী মাঠ থেকে ইশারা করে বলল, মামা তুই ওরা ছেড়ে দে, নইলে খুব বড় বিপদে পড়বি। আমি বান্ধবীর কথা কানে না নিয়ে মেয়েটাকে ধমক দিয়ে বললাম, এই মেয়ে, তোরে কি বলেছি কানে যায় না, তাড়াতাড়ি করে কান ধর। মেয়েটা আমাদের কথা শুনে বলল, ক্লাসের ভিতরে আসেন, মজা দেখাচ্ছি। আমি ঠাস ঠাস করে মেয়েটার গালে চট দিয়ে বললাম, আমাদের কথা তোর কানে যায় নাই নাকি? নাকি তোরে এখান থেকে বের করে দিব? চিনিস তুই আমাকে? আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল। মেয়েটা আমার চর খেয়ে আশেপাশে তাকিয়ে দেখলো এখানে তেমন কেউ নেই, এজন্য চুপচাপ ভিতরে চলে গেল। সুমন বলতে লাগলো, চরটা না দিলেও পারতি লাদেন, নতুন একটা মেয়ের সাথে এমনটা করা ঠিক হয় নাই। আরে বেড়া, আমাদের বাচ্চা বলে গেল, যা হয়েছে ভালোই হয়েছে আমি আশা করি। উচিত ছিল আর কয়েকটা গালে দেওয়ার জন্য। মাঠ থেকে আমার বান্ধবী এসে বলল, ক্লাসে গেলে মজা বুঝতে পারবি যে এই মেয়ে কে। মনে হয় না যে আজকের পর থেকে তুই ক্লাসে আসতে পারবি। আর তোর বাবা এই কলেজের প্রিন্সিপাল হলো কবে থেকে রে? আমি শার্টের কলার বাঁকিয়ে বললাম, এটা হলো চাপা বান্ধবী, বুঝলি, যা সবাই বলতে পারে না। হঠাৎ দেখি ফোনটা বাজতে লাগলো, ভাইয়া কল করেছে দেখি। আমি ফোন রিসিভ করে বললাম, ভাইয়া বল, কি হয়েছে? তোর ফোনে একটা ছবি দিচ্ছি, তুই ওটা দেখে মেয়েটাকে স্টেশন থেকে নিয়ে আসিস। মেয়েটা রাতে নাকি রওনা দিয়েছে, তোরে বলতে আমার মনে ছিল না। তুই এখন স্টেশনে চলে যা, আর এটাই হলো নতুন কাজের মেয়ে। আচ্ছা ভাইয়া, যাচ্ছি। ফোন কেটে দিয়ে ভাইয়ার একটা পিক দিলাম। পিক দেখে আমি একটু অবাক হলাম, এটা তো পিচ্চি একটা মেয়ে, তবে মুখটা কেমন যেন একটা মায়াবী মায়াবী ভাব আছে। সুমন বলল, কি হয়েছে রে লাদেন? তোরা থাক, আমাকে এখন একটু স্টেশনে যেতে হবে। আমি এই কথা বলেই বাইক নিয়ে স্টেশনে চলে গেলাম। বসে আছি অনেকক্ষণ হলো, কিন্তু ট্রেনের আর কোনো খবরই নেই। জীবনে কোনোদিন কারোর জন্য অপেক্ষাই করিনি, কেমন যেন বোরিং লাগছে সব কিছু। আজকে শুধু ভাগ্নির জন্য এত কষ্ট করছি। মামা ডাক শোনার ইচ্ছে কার না থাকে বলেন? এই তো ট্রেন চলে এলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটাকে খুঁজছি, কিন্তু ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ধীরে ধীরে সবাই চলে যাচ্ছি, কিন্তু মেয়েটাকে তো দেখতেই পাচ্ছি না। ভাইয়াকে আমাদের ভুল তথ্য দিল নাকি? হঠাৎ দেখি কোথা থেকে একটা মেয়ে কি জানি খোঁজাখুঁজি করছে। আরে হ্যাঁ, এটাই তো সেই মেয়ে। যাক, তাহলে পেয়ে গেলাম। আমি হেঁটে হেঁটে মেয়েটার কাছে গেলাম, গিয়ে মেয়েটার হাত ধরে বললাম, চলুন এখন আমার সাথে। মেয়েটা অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, চলুন মানে? আপনি কে? আরে আমি কে মানে? আমি তো নিতে এসেছি তোমাকে। আমার সাথে এখন তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। এমনি অতক্ষণ বসেছিলাম তোমার জন্য আমি। আমার কথা শুনে মেয়েটা চিৎকার দিয়ে বলল, কেউ বাঁচান আমাকে, এই ছেলে আমাকে তুলে নিয়ে যেতে চায়, আমাকেও বিক্রি করে দেবে, আমার সাথে খারাপ কিছু করবে, বাঁচান আমাকে প্লিজ। এই পর্যন্ত মেয়েটা বলে থেমে গেল। আর মেয়েটার কথা শুনে আশেপাশের মানুষগুলো আমার দিকে এগিয়ে এলো। আর পাবলিকের কি মাইর, চিৎকার করব যে সেই সময়টা আমায় দিচ্ছে না, এমনভাবে মারতে লাগলো আমাকে। একসময় পুলিশ এসে সবাইকে থামিয়ে আমার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে বলল, অসহায় মেয়ে পেলে মেয়েদের সাথে নষ্টামি শুরু করিস না। আজকে তুই জেলে চল, তোরে দেখাচ্ছি আমরা কি জিনিস। আমি ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে বললাম, বিশ্বাস করেন স্যার, আমি তো ওকে। পুলিশ বলল, তুই চুপ থাক, তোরে আমরা পরে দেখছি। এই কথা বলে আমাকে পুলিশ জিপে তুলে নিল। আর যেই মেয়েটাকে নিতে এসেছিলাম সেই মেয়েটাকে একটা পুলিশ নিয়ে যাচ্ছে, হয়তো আমাদের বাসায় পৌঁছে দিবে। আর এই দিকে বিপদে পড়েছি শুধু আমি। পাবলিক কি মারলো বাবা গো, সব কিছু এখন ব্যথা করছে, হাঁটতেও পারছি না ঠিক মতন। পুলিশ আমাকে নিয়ে থানায় চলে গেল। আমাকে জেলের ভিতর ঢুকিয়ে নিয়ে বলল, আজকে তোরে গরম ঠান্ডা মিলে সবকিছু থেরাপি দেওয়া হবে, রেডি থাক। পুলিশের কথা শুনে আমার এখন ভয় হতে শুরু করলো। জীবনে আমি কোনো দিন থানায় পর্যন্ত আসিনি, আজকে একটা কাজের মেয়ের জন্য এখানে আসছি। আগে এখান থেকে বের হই, পরে মেয়েটাকে দেখে নিচ্ছে, কিন্তু এখান থেকে বাঁচবো কিভাবে? হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমার ফোন তো পুলিশ নিয়ে নিছে, এখন তো কথাও বলতে পারবো না। তবে আমার এক বান্ধবীর ভাই নাকি কোনো এক বড় পদে চাকরি করে। এখন এক কাজ করি, বান্ধবীকে কল দিয়ে বলি আমাকে বাঁচাতে।
কিন্তু ওকে কল দিলে ও কাহিনী বড় করে ফেলবে। এর থেকে আম্মুকেই কল দিই, দিয়ে দেখি আম্মু কি বলে। একটা কনস্টেবলকে ডাক দিয়ে বললাম, স্যার একটু এখানে আসবেন। কনস্টেবল আমার কাছে এসে বলল, বলেন কি হয়েছে? স্যার আপনার ফোনটা একটু দিবেন, 1 মিনিট কথা বলবো, প্লিজ একটু দেন। কনস্টেবল আমার হাতে ফোনটা দিয়ে বলল, আচ্ছা এই নেন, তাড়াতাড়ি করবেন কিন্তু স্যার জানতে পারলে কিন্তু সমস্যা হবে। আমি আচ্ছা বলে ফোনটা নিলাম। আম্মুকে কল দিয়ে বললাম, হ্যালো আম্মু, তুমি এখন কোথায় আছো? আম্মু ফোন রিসিভ করে বলল, কেন, আমি তো এখন বাসায়, কিন্তু তোর ভাই তোরে এক জায়গায় যেতে বলেছে। আর তুই কোথায় গিয়ে বসে আছিস? হ্যাঁ, কাহিনী তো একটা হয়ে গেছে আম্মু। তুই কাহিনীর কথা বলছিস? তোর কারণে আজকে এত বড় একটা সমস্যা তৈরি হয়েছিল, এটা তো তুই আর জানিস না। আগে তুই বাসায় আয়, পরে দেখাচ্ছি মজা। আজকে প্রিয়ার যদি কিছু একটা হয়ে যেত, জানিস মেয়েটা শহর থেকে একা একা আসছে, এসে নাকি কাউকে পায় নাই। কোথা থেকে একটা ছেলে এসে বলল, চল আমার সাথে, আমি তোকে নিয়ে যাচ্ছি। ছেলেটা নাকি আরও বলল, আমার সাথে চল, তোমাকে অনেক টাকা দিব। না জানি মেয়েটাকে নিয়ে গিয়ে কি করতো। পরেও ওনাকে মানুষকে ডেকে ছেলেটাকে গণপিটানি দিয়েছে। আমি বলি খুব ভালো করেছে। ইস, আর যদি ওর কিছু হয়ে যেত? ওর কিচ্ছু হবে না তো আম্মু, হয়েছে তো আমার। এই কাজের মেয়ে যার কথা বলছে সেই ছেলেটা হলাম আমি। আমি ওকে আনতে গিয়েছিলাম, শুধু বলেছিলাম চলো আমার সাথে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এটা শোনার পর সবাইকে ডেকে আমাকে যে কি গণপিটানো খাওয়ালো। আমি শুধু একবার বাসায় আসি, তারপর আমি ওকে দেখছি, ছাড়বো না আমি ওকে। এখন তুমি কি আমাকে জেল থেকে বের করে আনবে, নাকি আমি এখানেই পড়ে মারা যাব? কি বলছিস তুই এসব? ছেলেটা তুই ছিলি? আমি আম্মুকে থানার ঠিকানা দিয়ে বললাম, তাড়াতাড়ি আসো বলছি, নইলে খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। কল কেটে দিয়ে কনস্টেবলকে বললাম, ধন্যবাদ স্যার আপনাকে। কিছুক্ষণ পর আম্মু একজন উকিল নিয়ে ভেতরে চলে এলো। কনস্টেবল আম্মুকে বলল, আরে ম্যাডাম, আপনি এখানে? আর মেয়েটা তো ঠিক আছে নাকি? তারপরে কোনো সমস্যা হয়েছিল? কনস্টেবল কথা শুনে আমি কিছু বললাম না, আমাদের দিকে একবার তাকিয়ে সরাসরি ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর একটা কনস্টেবল এসে জেলের তালা খুলে আমাকে বলল, আপনি এখন যেতে পারেন, তবে যাওয়ার আগে স্যারের সাথে দেখা করে যাবেন। আমি জেল থেকে বের হয়ে ওসির কেবিনে চলে গেলাম। আম্মু আমাকে দেখে বলল, ইস, আমার ছেলেটার কি অবস্থা করেছে, এটা কিন্তু একদম ঠিক করে নাই স্যার। বাবা তুই চল, এখানে আর থাকতে হবে না। আমরা বের হয়ে যাচ্ছি, তখন পিছন থেকে ওসি বলল, সব সময় বোকার মতন কাজ করবে না। আজকে নিজের বোকামি কারণে নিজেই গণপিটুনি খেলে। আর সাবধান, পুলিশের হাতে আর দ্বিতীয়বার ধরা পড়বে না, পড়লে কিন্তু তোমার 12টা বাজিয়ে দেবে। থানা থেকে বের হতে আম্মু বলল, তুই মেয়েটাকে এটাও বলতে পারতি যে আমাকে আমার ভাইয়া পাঠিয়েছে, আর আজকে থেকে তুমি আমাদের বাসায় কাজ করবে। এইটুকু বলে তো মেয়েটা সব কিছু বুঝে যেত। কিন্তু তুই কি সব সময় উল্টাপাল্টা কথা বলবি? মায়ের খাবি না তো লোকেরা তোকে আদর করবে? আম্মু তুমি আমাকে এটা বলতে পারলে? আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আমার 12টা বেজে গেছে। আগে আমি বাসায় যাই, পরে দেখছি ওকে আমি। বাবা, গ্রামের মেয়ে খুব সহজ সরল, এত কিছু বুঝতে পারে নাই। এখন যদি এসবের জন্য ওকে বাসা থেকে বের করে দেই, তাহলে আরেকটা মেয়ে কোথায় খুঁজে পাবো তুই বল? ওকে কিছু বলার দরকার নেই, আমি বলবো না তোর কাছ থেকে মাপ চেয়ে নিতে। আম্মু তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো? আচ্ছা বাবা, এখন এসব বাদ দে, আর বাসায় চল। যা হয়েছে তো হয়েই গেছে। তুমি বাসায় যাও, আমি একটু হাসপাতাল থেকে আসছি। যেই গণপিটুনি খেলাম আমার সারা জীবন মনে থাকবে। আম্মু চলে যাওয়ার পর আমি স্টেশনে চলে গেলাম, সবাইকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। কিছু ট্রিটমেন্ট করে বাসার দিকে রওনা দিলাম। মনে মনে বলছি, মেয়েদের জন্য যে ছেলেরা সব কিছু করতে পারে তা আজকে আমার বিশ্বাস হয়েছে। যদি একটা মেয়ে একটা ছেলেকে বলে আমার জন্য তোমার অন্য কোনো ছেলেকে খুন করতে হবে, আরে ভাই, ছেলেটা বিনা দ্বিধায় ওকে খুনই করে দেবে, একটুও চিন্তা করবে না। এটা হয়তো মেয়েদের পাওয়ার। বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল দিতে লাগলাম, আর কিছুক্ষণ পর প্রিয়া এসে দরজা খুলে দিল, মানে কাজের মেয়েটা। ও আমাকে দেখে ভেতরে দৌড়াতে শুরু করলো। আমি ডাক দিয়ে বললাম, যদি এখানে না দাঁড়াও তো তোমার চাকরি আজকে শেষ, চাকরি আর করতে হবে না তোমাকে। আমার কথা শুনে মেয়েটা দাঁড়িয়ে গেল আর কান্না করতে করতে বলল, স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন,
আমি তখন আসলেই আপনাকে চিনতে পারি নাই। প্লিজ স্যার, মাফ করে দেন। আম্মু সিঁড়ি দিয়ে নিচে নেমে বলল, লাদেন, তোরে বলছি না এসব বাদ দে। মেয়েটা এত কিছু বোঝে না, হয়তো ভুল করেছে। প্রিয়া গিয়ে আম্মুর পেছনে দাঁড়িয়ে গেল, ভয়ে ভয়ে বলছে, খালামণি, বলেন আমার ভুল হয়ে গেছে, আমার এমন ভুল আর হবে না। বলেন না মাফ করে দিতে। আমি আর কিছু বললাম না, চুপচাপ আমি আমার রুমে চলে গেলাম। ওকে এখন বেশি কিছু বললে সত্যি সত্যি পরে আবারও কান্না করবে। কি থেকে কি করে বসে কে জানে, এজন্য ওকে আর কিচ্ছু বলিনি। ফ্রেশ হয়ে রুমে বসতেই প্রিয়া হাতে করে একটা বরফের টুকরো নিয়ে ভেতরে আসলো। ওর হাতে বরফের টুকরো দেখে আমি বললাম, এটা কেন তোমার হাতে? আমি খালামণিকে জিজ্ঞেস করছি, খালামণি, বড় লোকেরা যদি আঘাত পায় তাহলে ওখানে কি দেয়? খালামণি বলল আগে ওষুধ খায় আর ক্ষত জায়গায় নাকি বরফ দিলে ঠিক হয়ে যায়। এই কথা বলে প্রিয়া আমার পাশে বসলো, আমার মাথায় বরফের টুকরো চেপে ধরে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। বুঝেছি। আচ্ছা, এটা দাও আমার কাছে। না স্যার, দিব না। আমার কারণে আপনার এই অবস্থা, আপনাকে ভালো করার দায়িত্ব এখন আমার। প্রিয়ার কাছ থেকে বরফের টুকরা নিয়ে বললাম, তোমার নাম প্রিয়া তাই না? স্যার, কিন্তু আপনি আমার নাম জানেন কিভাবে? আম্মুর মুখ থেকে শুনেছিলাম, তবে তোমার মুখের সাথে তোমার নামটার মিল আছে। যেমন মায়াবী চেহারা তেমন মায়াবী নাম। স্যার, এই মায়াবী আবার কি? আমি তো চিনি না। নাকি ওটা একটা নাম? তোমাকে চিনতে হবে না। তোমার বাবা কি করে? আব্বা তো খেতে কাম করে। জানেন, আমার আব্বা খুব কষ্ট করে। আমি আব্বার কষ্ট সহ্য করতে পারি না, এই জন্য আমিও কাজ করতে বের হয়েছি। সত্যি তুমি খুব ভালো মেয়ে। স্যার, আমাকে ভালো বলবেন না। আর ভালো মেয়েরা কি কাজ করে নাকি? সময় হলে তুমিও বুঝবে কি ভালো আর কি খারাপ। পড়াশোনা করো না? স্যার, আমাদের এত টাকা পয়সা নাই যে পড়ালেখা করব। 9 পর্যন্ত পড়ছিলাম কষ্ট করে, কিন্তু বাবা সংসার চালাতে পারে না, এর জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছি। কীটা হবে পড়াশোনা করলে স্যার, এর জন্য ভাবলাম আব্বাকে সাহায্য করি। বুঝলাম। আচ্ছা, এখন তুমি যাও, আমি ঘুমাবো। যদি দরকার পড়ে তোমাকে আমি ডেকে নেব। স্যার, আপনি ঘুমান, আমি আপনাকে বাতাস করি। এমনিই তো কারেন্ট নাই। আমি হাত দিয়ে উপরে ইশারা করে বললাম, এটা কি দেখতে পাচ্ছ? এটা হলো এসি। আমাদের রুমে থাকলে গরম লাগবে না, এসির কারণে ঠান্ডা লাগবে। কারেন্ট না থাকলেও কি এসি চলে স্যার? আর এটা কিভাবে চালায় আমাকে একটু শেখাবেন? শোনো, আমি কি বলি, আমাকে স্যার বলতে হবে না, ভাইয়া বলবে। আচ্ছা ঠিক আছে, ভাইয়া বলবো। তুমি এখন যাও, আমি ঘুমাবো। ভাইয়া, আপনার জন্য চা বানিয়ে আনি? আমি কিন্তু খুব ভালো চা বানাতে পারি। আনবো কি স্যার আপনার জন্য চা বানিয়ে? আমি বললাম, যাও যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। যাক, মেয়েটাকে কোনোভাবে বিদায় করলাম। এই মেয়ে যেই কথা বলে, কয়েকদিন যদি ও এখানে থাকে তাহলে তো আমি পাগল হয়ে যাব। তবে সত্যি গ্রামের মেয়েরা অনেক ভালো। প্রিয়াকে দেখেই সব কিছু বুঝাই যায়। তবে ওর কারণে যে আমি গণপিটুনি খাচ্ছি, এটা আমার সারা জীবন মনে থাকবে। ভেবেছিলাম ওর উপর একটু রাগ দেখাবো, কিন্তু ওর কান্নান মাখা মুখ দেখে আমি কিছু বলতে পারলাম না। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছি, তখন বাইরে থেকে প্রিয়া ডাকে বলল, ভাইয়া দরজা খুলেন, আপনার জন্য চা বানিয়ে আনছি। ও মোর খোদা, আমি এখন কার পাল্লায় পড়েছি? এই মেয়ে তো দেখি আমার 12টাই বাজিয়ে দেবে। এখন তো আমাকে ঘুমাতেও দিবে না। কি যে এক বিপদে পড়লাম আমি দরজা খুলছি না দেখে প্রিয়া আবার বলল, ও ভাইয়া, তাড়াতাড়ি দরজা খুলেন, চা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আমি খাই কফি আর এই মেয়ে চা নিয়ে আসছে। মনটা চাইছে ওর মাথায় ফাটিয়ে দিতে। দরজা খুলেই প্রিয়া আমার হাতে চায়ের কাপ দিয়ে বলল, ভাইয়া, খেয়ে দেখেন তো কেমন হয়েছে। কি আর করব, বানিয়ে যেহেতু নিয়ে আসছে, খেতে তো হবেই। আমি চায়ে চুমুক দিয়ে বললাম, বাহ বাহ, তুমি তো খুব সুন্দর চা বানাতে পারো। ধন্যবাদ ভাইজান, আমার আম্মুর কাছ থেকে আমি চা বানানো শিখেছি। এই মেয়ে তো আমাকে পাগল বানিয়ে দিবে। একবার বলে ভাইয়া, আরেকবার বলে ভাইজান। আমি এবার বললাম, ভাইয়া বলবে, শুধু ভাইয়া, অন্য কিছু না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন বলেন আপনার কি আরো কিছু লাগবে? না, আমার এখন আর কিছু লাগবে না, তুমি এখন যাও। ভাইয়া, আমি কিন্তু খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি।
আপনাকে কিন্তু করে খাওয়াতে হবে। তবে আমার এখন যেতে হবে। দাদি বলল মাহিকে নাকি দুধ খাওয়াতে হবে, পরে খালামণিকে সাহায্য করতে হবে, রান্না করতে হবে, কাপড় ধুতে হবে, পরে যেন আর কি বলল। এই মেয়ে দিব কিন্তু এখন মাথায় একটা, এত কথা বলা লাগে? এখন যাও আম্মুর সাথে কাজ করো গিয়ে। আমার কথা শুনে প্রিয়া মুখ কালো করে দাঁড়িয়ে আছে। আমি আবার বললাম, কি হলো, যাও না কেন? আমি এখন ঘুমাবো। ভাইয়া, চায়ের কাপটা নিতে হবে না? এই কাপটা তোমার মাথায় ফাটাবো কিন্তু, যাও এখান থেকে বলছি। প্রিয়া আর কোনো কথাই বলেনি, ভয়ে ভয়ে চুপচাপ চলে গেল। রাতে সবাই মিলে খাবার খেয়ে সোফায় বসে আড্ডা দিচ্ছি, তখন আমার দাদি বলল, লাদেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা তোর মানতে হবে, কারণ আজকে এই সব কিছুর পেছনে তোর হাত আছে। দাদির কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। আমি বললাম, কি এমন হয়েছে দাদি যে আপনি এভাবে কথা বলছেন? দাদি প্রিয়ার কোল থেকে মাহিকে নিয়ে আমার কাছে দিয়ে বলল, ওর মা ওর ভবিষ্যৎ চিন্তা করে নাই, ওকে এভাবে ফেলে চলে গেল। ওর বাবাও বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে দিল। ও বড় হয়ে কি পরিচয় দেবে? যখন বড় হবে তখন বলবে আমার বাবা মা কোথায়? তখন কি আমরা বলতে পারবো যে ওর মা ওকে ফেলে চলে গেছে আর ওর বাবা ওকে আমাদের দিয়ে দিয়েছে? বলতে পারবো আমরা এমন কথা? দাদির কথা শুনে আম্মু বলল, তাহলে আম্মা, আপনি কি বলতে চান? আমার নাতনিকে কি আমরা অন্য কারো কাছে দিয়ে দেব? বৌমা, আমি সেটা বলছি না। ওকে আমরা বাবার পরিচয় দিয়ে বড় করব। আমি বললাম, তাহলে কি আমার দুলাভাইয়ের কাছে ওকে রেখে আসবো? দাদি পান খেতে খেতে বলল, আমি সেটা বলি নাই। আমরা ওকে বাবার পরিচয় দেব, তবে সেই বাবা হবি তুই। সব কিছুর পিছনে তুই দায়ী। তোর বোনকে তোর কথা শুনে বিয়ে দেওয়া হয়েছে, আর এই মাহিকে নিয়ে আসছি তোর কথা শুনে। এখন ওর দায়িত্ব নিবি তুই। যেই মেয়ে আমাদের কথা না শুনে চলে গেছে তাকে আমরা ত্যায্য করে দিলাম। আম্মু দাদির কথা শুনে বলল, আপনার মাথা খারাপ হয়েছে আম্মা? কি বলেন এসব? আমার ছেলের জীবনটা কি আমি এই বয়সে নষ্ট করতে চাই? পরে ওকে কোনো মেয়ে বিয়ে করবে? দরকার নেই আম্মা, যেভাবে আছে সেভাবেই থাক। পরে বড় হলে দেখা যাবে কি করা যায়। দাদি আমার দিকে তাকিয়ে বলল, দেখ নাতি, বিয়ে করলে মেয়ের অভাব হবে না। ও তোর ভাগ্নি হয়। আমি তোর ভালোর জন্যই বলছি। দাদির সাথে তাল মিলিয়ে প্রিয়া বলল, ভাইয়া, আমাদের গ্রামের মেয়েরা এত কিছু বোঝে না। আমি গ্রাম থেকে আপনাকে একটা মেয়ে পছন্দ করে দিব, আপনি দাদির কথা মেনে নেন। প্রিয়ার দিকে আমি চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, চুপ করে বসে থাক বলছি। দাদি আবার বলল, নাতি, সব কিছু তোর ইচ্ছে। আমি মেয়েটার ভালোর জন্য বলছি, বাকিটা তোর ইচ্ছে। দাদি আগে চিন্তা করে দেখি একটু বিষয়টা, পরে আমি তোমাকে জানাবো। দাদি আমার মাথার পাশে বসে বলল, আমার তোর জন্য চিন্তা হয় না। তুই এখন বড় হয়েছিস, তোর ভালো মন্দ তুই ভালো করেই বুঝিস, কিন্তু মেয়েটার একটা ভবিষ্যৎ আছে না? আমি দাদির হাত ধরে বললাম, আচ্ছা সময় তো আছে নাকি, তুমি এখন যাও, গিয়ে ঘুমাও, এত চিন্তা করো না, পরে তোমাকে জানাবো। প্রিয়া দাদির হাত ধরে বলল, দাদি, আপনি চলেন, আপনাকে আমি রুমে দিয়ে আসি। দাদি চলে যাওয়ার পর আম্মু বলল, তোর দাদি কি পাগলামো শুরু করেছে? তোর বাবা আর তোর ভাই শুনতে পারলে কি বকা দেবে জানিস? আর ও তোর বড় বোনের মেয়ে, একবার চিন্তা করে দেখ। বাদ দাও না আম্মু, উনি এখন মুরব্বি হয়েছে, মন যা বলে তাই করে। এখন একটা কথা কি জানো আম্মু, কারো কথা না শুনে আমি আমার ভাগ্নিকে এখানে নিয়ে এসেছি। এর জন্য যদি ওকে নতুন করে জীবন দিয়ে বাঁচাতে হয় আমি তাই করব। বাবা হতে হলে আমি সেটাই করব। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা, এটা কোনো ছেলে খেলা না, পাগলামো করিস না প্লিজ। বলেছি না আম্মু, ওকে নিয়ে আসছি আমি, ওর দায়িত্ব এখন আমার উপর, তোমার কোনো চিন্তা করতে হবে না। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তোর ভাই এখনো বিয়ে করে নাই, ওর আগে তুই বাচ্চার বাবা হলে পরে তোর কাছে কোনো মেয়ে দেবে? একবার তো চিন্তা করে দেখ। বাহিরে গিয়ে মন যা চায় তাই করিস। আজকে বাবার টাকা আছে বলে সব কিছু করতে পারিস, যেদিন বাবার টাকা থাকবে না সেদিন বুঝবি। ধুর আম্মু, এইসব নিয়ে কান্না করা লাগে, বাদ দাও তো, আমি তো এত কিছু চিন্তাই করি না। খালামণি, টিভিটা একটু ছেড়ে দেন না, সিরিয়াল দেখি।
প্রিয়াকে দেখে আম্মু বলল, বস আমার পাশে। আর তোর ভাই এখন খেলা দেখবে। প্রিয়া আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, দেন না ভাইয়া, একটু টিভি দেখি। আপনার তো মোবাইল আছে, ওখানে খেলা দেখেন। আম্মু বলল, দিয়ে দে যা, তুই গিয়ে রুমে বসে গেম খেল, আমি আর প্রিয়া মিলে। এসব সিরিয়াল দেখে কি মজা পাও কি জানি, এসব না দেখে ঘুমাও তো, তাও শান্তি পাবে। প্রিয়ার হাতে রিমোট দিয়ে রুমে চলে গেলাম। রুমে যেতেই আমার পিছন পিছন প্রিয়াও চলে আসে। আমি ওকে দেখে বললাম, কি প্রিয়া, কিছু কি বলবে? প্রিয়া একটা বাটন ফোন আমার হাতে দিয়ে বলল, দেখেন তো ভাইয়া, ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না। ভাবছিলাম আম্মুর সাথে একটু কথা বলবো, কিন্তু সেটাও হচ্ছে না। প্রিয়ার হাত থেকে ফোনটা নিয়ে আমি একদম বোকা হয়ে গেলাম। ফোনটা চালানোর মতন নয়, একেবারে ভেঙে গেছে বললেই হয়। আর ও বলেছে ওর সিম নাকি নেটওয়ার্কও পাচ্ছে না। আমি প্রিয়ার ফোন থেকে সিমটা খুলে ফোনটা নিচে ফেলে দিলাম। প্রিয়া কান্না করে বলল, ভাইয়া, আপনি এটা কি করলেন? আমার কাছে তো একটাই ফোন ছিল, এখন আমি আমার বাবা মায়ের সাথে কিভাবে কথা বলবো? আমাকে এখন কে ফোন কিনে দেবে? প্রিয়ার কান্না শুনে আম্মু রুমে চলে আসলো। আম্মুকে দেখে প্রিয়া বলল, কালামণি, আপনার ছেলে আমার ফোনটা নিচে ছুঁড়ে দিয়ে ভেঙে ফেলেছে। এখন আমি কি দিয়ে কথা বলবো বাড়িতে? আমি আমার পকেট থেকে বাটন ফোনটা বের করে ওটাতেই প্রিয়ার সিমটা ঢুকিয়ে বললাম, নাও, আজ থেকে এইটা চালাবে, আর এসব ভাঙ্গা ফোন ব্যবহার করার দরকার নেই। আমার কথা শুনে প্রিয়া বলল, না ভাইয়া, আপনার ফোন আপনি রাখেন। আপনার ফোন আমি কখনো ব্যবহার করব না। আমি যখন প্রথম মাসের বেতন পাবো, তখন বাবাকে বলে কিছু টাকা রেখে ওইটা দিয়ে একটা ফোন নিয়ে নেব। আমি প্রিয়ার হাতে ফোনটা দিয়ে বললাম, নাও, এটা রাখো, আর এখন আমাকে বিরক্ত করো না তো। আম্মু, ওকে নিয়ে যাও। আম্মু প্রিয়াকে নিয়ে রুমের বাইরে যেতে বলল। আরে আস প্রিয়া আমার সাথে, আমি বুঝিয়ে বলছি। আর ও আমার ছেলে, ও কিছু দেয়া মানে আমি তোমাকে দিয়েছি, বুঝেছো? এ নিয়ে এখন আর কোনো কথা শুনতে চাই না আমি, ঠিক আছে? আম্মু চলে যাওয়ার পর সুমনকে একটা কল দিলাম। সুমন ফোন রিসিভ করে বলল, মামা, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তুই কালকে কলেজে আয়, আমাদের সাথে যা কিছু হয়েছে আমি মনে করি তোর সাথে আরও বেশি করবে। তোর কথাগুলো আমি বুঝতে পারি নাই। এত বুঝতে হবে না, তবে তোর সাথে আমরা সবাই একটা বাজি লাগাতে চাই, অবশ্য তুই যদি রাজি থাকিস। আগে বল শুনি, কি বাজি লাগবে? কালকে ভার্সিটিতে আয়, পরে বলছি। সুমনের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। বিছানায় শুয়েই দিলাম এক ঘুম, কিন্তু হঠাৎ কানে এলো কেউ একজন কান্না করছেন। আর কে যে গুনগুন করে গান করছে। এত রাতে আবার মাহি তো কান্না করছে না। আমাদের বাসায় তো মাহি ছাড়া পিচ্চি আর কোনো মেয়েই নেই। ঘড়িতে এখন 2টো বেজে গেছে প্রায়। আমি দরজা খুলে বের হয়ে দেখি প্রিয়া সোফায় বসে মাহিকে কোলে নিয়ে গুনগুন করে গান করছে। এত রাতে এই মেয়ে এখানে কি করে, এটাই তো বুঝতে পারলাম না। তবে আর যাই বলি, প্রিয়ার কণ্ঠটা কিন্তু সেই। আমি একটু দূরেই দাঁড়িয়ে প্রিয়ার গান শুনছি, বেশ ভালো লাগছে। হঠাৎ প্রিয়া আমাকে পিছনে দেখে একটু ভয় পেয়ে বলল, ভাইয়া, আপনি এখানে কি করেন? কি আর করব, তোমার গুনগুন শব্দের গান শুনেই উঠতে হয়েছে। কি হয়েছে মাহির, যে এত রাতে নিয়ে বসে আছো? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না কি হয়েছে। দাও আমার কাছে। আর তুমি মনে হয় এখনো ঘুমাওনি। ভাইয়া, আমি এখানে কাজ করতে এসেছি, আর এর জন্য যদি আমার সারা রাত কাজ করতে হয়, আমি সেটা করতেও রাজি আছি। মাহিকে কোলে নিয়ে প্রিয়া মাথায় হাত দিয়ে বললাম, সব কিছু বেশি বেশি বুঝো। এই বয়সে তোমার ঘুমের দরকার, ঠিক আছে? এখন যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ওকে দেখছি। কিন্তু ভাইয়া, খালামণি তো পরে আমাকে বকা দিবেন। আর তোমাকে আমি যেতে বলছি না, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, সব কিছু আমি দেখে নিব। প্রিয়া আচ্ছা বলে চলে যাচ্ছিল, হঠাৎ করে পেছনে তাকিয়ে বলল, ভাইয়া, দরজা খুলে রাখবেন কিন্তু, যাতে সকালে মাহিকে নিতে পারি। আমি আচ্ছা বলতেই প্রিয়া চলে গেল। আমি মাহিকে নিয়ে আমার রুমে চলে গেলাম। ওকে বিছানায় রাখতেই ঘুমিয়ে গেলাম। মনে মনে বললাম, হায় রে আপু, আজকে তুই তোর মেয়েকে রেখে অন্য কারো হাত ধরে চলে গেলি। এখন তো আর বুঝবি না, কিন্তু একদিন ঠিকই বুঝবি আমি কি ছিলাম। ছোট ভাই হয়েও বড় বোনের জন্য সবসময় ভালো কিছু চাইতাম, কিন্তু তুই নিজের কপালেই নিজেই কুড়াল দিলি। মাহির পাশে শুয়ে আমি ঘুমিয়ে গেলাম।
সকালে প্রিয়ার ডাকে ঘুম ভাঙল। প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনি উঠে গোসল করে নেন, আপনার শরীরে তো মাহি হিসু করে ভিজিয়ে দিয়েছে। আমি বলে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে রুম থেকে বের হয়ে টেবিলে বসতে আম্মু বলল, লাদেন, তোরে একটা কথা বলবো ভাবতেছি, বলবো কি? কি এমন বলবে শুনি, বলো। আমি বলি কি, প্রিয়াকে এখানে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিই। তুই কি বলিস? কাজের পাশাপাশি লেখাপড়া করবে। আম্মুর কথা শুনে প্রিয়া বলল, না, আমি কোনো পড়াশোনা করব না। আমি এখানে আসছি কাজ করার জন্য, তাই শুধু কাজ করব। আমার বাবা বলেছেন যেটার জন্য আমি এখানে আসছি সেটাই যেন করি। আর পড়াশোনা করলে কি হবে? শেষমেশ তো স্বামীর বাড়িতে থালা বাসনের বাচ্চা নিয়ে পড়ে থাকতে হবে। এটাই মেয়েদের কাজ। আম্মু প্রিয়াকে ধমক দিয়ে বলল, এত বেশি বুঝো কেন? আমরা কথা বলছি না, তুমি চুপ করো। আম্মু আবার বলল, বাবা, আমি কি বললাম তোর কানে গিয়েছে তো? ঠিক আছে আম্মু, ওকে আমি কালকে স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দেব। এখন আমার ভার্সিটিতে যেতে হবে। আমি গেলাম আম্মু। বাসা থেকে বের হয়ে আগে সবার সাথে দেখা করলাম, পরে সবাই মিলে একসাথে ভার্সিটিতে যেতে লাগলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে ঢুকতে সুমন বলল, লাদেন, আমাদের সবার পক্ষ থেকে তোরে একটা ট্রিট দেওয়া হবে যদি তুই সেই দিনের মেয়েটাকে আবার র্যাগিং করতে পারিস। আর যদি ওকে পটাতে পারিস তো তুই যা বলবি আমরা সবাই তাই করব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যা, তোদের কথাই রইল, কিন্তু এগুলো মনে রাখিস, ভুলে যাবি না আবার দেখিস। সবাই বলল, আমরা তাহলে দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছি, তুই তোর কাজ কর। কিন্তু আমার সাথে একজন থাকলে বেশ ভালো হতো। কেউ আর না দাঁড়িয়েই বলল, তোর কাজ তুই একা কর। তবে মামা, তুই আজকে ক্লাসে গেলে বুঝতে পারবি এই মেয়ে কি জিনিস। যা করিস একটু সাবধানে করবি, ঠিক আছে? এই কথা বলে সবাই দূরে চলে গেল। বুঝলাম না ওরা কি সবাই ভয় পায় নাকি মেয়েটাকে, কি জানি। আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি মেয়েটা গেটের ভিতর দিয়ে ঢুকছে। আমার সামনে আসতেই আমি বললাম, এই রূপালি, একটু দাঁড়াও তো। আর সেদিন আমার কথা না মেনে চলে গেলে কেন? মেয়েটা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, তুই চিনিস আমিকে? হোমা, আমি খুব ভয় পেয়েছি আপনার রাগী চেহারা দেখে। এমন এক থাপ্পড় দিব বাপ দাদার নাম সহ সব কিছুই ভুলে যাবি। তুই আজকে ক্লাসে আয়, পরে তোকে দেখাচ্ছি আমি কি জিনিস। এই মেয়ে শোন, আমার সামনে এভাবে কথা বললে আমি কি করব জানিস তো? কালকে একটা চট দিয়েছিলাম, মনে আছে? আর এখন যদি বেশি কিছু করিস তাহলে সরাসরি লিপ কিস করব। পরে কেউ তোকে বিয়ে করবে না। মেয়েটা আমার কথা শুনে এক মুহূর্ত দাঁড়ালো না। মেয়েটা যেতেই আমার বন্ধুগুলো এসে বলল, মামা, কি খবর? তুই কি এমন বললি যে রাগে চলে গেছে? আমি হাসতে হাসতে বললাম, বলছি যদি আমার সাথে লাগতে আসে তাহলে সরাসরি আমি লিপ কিস করে দেব। আর এটা শুনেই ও চলে গেছে। কি ভয়টাই না পেল। আমার কথা শুনে সুমন বলল, মামা, তুই তো আজকে শেষ। মনে হয় না যে আজকের পর থেকে আমরা তোরে দেখতে পারবো। ধুর, তোরা এসব কি উল্টাপাল্টা কথা বলিস, চল তো এখান থেকে, ক্লাসে যাই। ক্লাসে গিয়ে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, তখন আবার সেই মেয়েটা এলো। আমি মনে মনে বললাম, এতদিন যাকে জুনিয়র বলে ল্যাগিং করেছি সে তাহলে আমাদের ক্লাসে। কিন্তু বড় কথা হলো মেয়েটা ক্লাসে আসার পরে সবাই চুপ হয়ে গেল কেন? আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, এই সুন্দরী, এসো, আমার পাশে জায়গা আছে, তোমার পাশে বসে আমি তোমার সাথে লাইন মারি। আমি এই কথাটা বলতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে। বুঝলাম না আমি কি এমন বলে ফেলেছি যে সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে। সুমন আমাকে আস্তে করে বলল, আরে শালা, এটা হলো আমাদের ক্লাস ম্যাডাম। তুই তো আজকে গেছস মামা। এই রে, আজকে তো আমি শেষ। একটা সাধারণ মেয়ে ভেবে ম্যাডামকেই আমি চর দিয়েছি, আবার যা পারি তাই বলেছি। আমার বন্ধুরা সব কিছু জেনেই আমার সাথে এমন করেছে। আমি সুমনের দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, তুই সব জানতিস না? সব জেনেও আমাকে কেন বিপদে ফেললি শালা? তোরে তো আমি ক্লাস থেকে বের হই, পরে তোদের সবাইকে আমি দেখছি। সব কিছু জেনেও তোরা আমার সাথে এমনটা করতে পারলি? তোদের কি আমার জন্য একটুও মায়া হয় নাই? সুমন দাঁত বের করে হাসি দিয়ে বলল, কালকে তোর সাথে থাকার কারণে
ম্যাডাম আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। আমরা সবাই শাস্তি পেয়েছি, তাহলে তুই বাকি থাকবি কেন? শালা, আগে ক্লাস থেকে বের হয়ে নেই, পরে দেখছি। হঠাৎ ম্যাডাম আমাকে ডাক দিয়ে বলল, এই ছেলে, তুমি দাঁড়াও। ম্যাডামের কথা শুনে আমি অন্যদিকে তাকিয়ে আছি। আমি এমন ভাব ধরলাম যে মনে হচ্ছে ম্যাডাম আমাকে কিচ্ছুই বলে নাই। ম্যাডাম আবার আমার দিকে হাত দিয়ে ইশারা করে বলল, এই ছেলে, তোমাকে দাঁড়াতে বলেছি। আমি দাঁড়িয়ে পেছনে এক মোল্লার কাছ থেকে টুপিটা নিয়ে আমার মাথায় দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি কেমন আছেন? আপনার স্বামী কেমন আছে? আপনার বাচ্চারা কেমন আছে? আপনার কেমন আছে? ম্যাডাম আমাকে ধমক দিয়ে বলল, এই ছেলে, তোমাকে এত কথা বলতে বলেছি। সেদিন তুমি যে আমাকে কি বলেছিলে মনে পড়ছে না? বলো তো আবার। ম্যাডাম, আমি তো আপনাকে আজকে প্রথম দেখেছি, তবে আপনি খুব সুন্দর ম্যাডাম, লাভ ইউ। ম্যাডাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, কি? সুমন আমার শার্টটা টান দিয়ে বলল, এসব কি বলিস শালা? ম্যাডাম কিন্তু খুব রাগী। আমি আবার বললাম, ম্যাডাম বলছি লাউ ইউ, মানে হলো আপনি কি লাউ খান? ওই মানুষ বলে না, সাধের লাউ বানাইলো মোরে ডুগডুগি। ম্যাডাম রেগে বলল, ডুগডুগি না? আসো সামনে, তোমার চেহারাটা একটু দেখি। আমি জানি ম্যাডাম এখন আমার সাথে কি কি করবেন। আমি সামনে যেতেই ম্যাডাম বলল, বেয়াদবি, আজকে একেবারে বের করে দিব। 50 বার কান ধরে উঠবস কর বলছি, নাহলে খবর আছে। আমি ধীরে ধীরে বললাম, ম্যাডাম আপনি কিন্তু খুব সুন্দরী, আপনার মুখে কি এই কথা মানায়? প্লিজ ম্যাডাম এভাবে বলবেন না। আমার কথা শুনবে নাকি লাঠি হাতে নিতে হবে? মনে মনে বললাম, না জেনে কিছু করলে এমন পরিস্থিতিতে পড়তেই হয়, হালার বিপদ। 5 বার উঠবস করার পর বললাম, ম্যাডাম আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পারবো না। ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, কি বললে? আবার বলো তো। আমি চোখ দিয়ে বুঝিয়ে দিলাম, লাভ ইউ ম্যাডাম। ম্যাডাম আমার থেকে চোখ সরিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এখন কি জায়গায় বসো। যাওয়ার আগে আমি বললাম, ম্যাডাম আপনি কিন্তু খুব সুন্দরী, চাইলে কিন্তু বিশ্ব সুন্দরী হতে পারেন। আপনাকে দেখলে আমার মুখ থেকে একটাই শব্দ বের হয়, সেটা হলো লাভ ইউ ম্যাডাম। এই কথা বলে আমি আমার জায়গায় চলে গেলাম। সুমন বলল, বুঝলাম না, ম্যাডাম তোরে এত কম শাস্তি দিল কেন? আমাদের তো উঠবোস করাতে করাতে 12টা বাজিয়ে দিয়েছে। আমি হাসি দিয়ে বললাম, সব কিছু রেডি রাখিস, মনে আছে তো? যদি পটাতে পারি যা চাইবো তাই দিবি। আরে আগে তো পটিয়ে দেখা। ক্লাস শেষ করতেই আমার এক বন্ধু বলল, আজকে আর ক্লাস করব না, চল বাসায় যাই, নইলে কোথাও বসে আড্ডা দেই। সবাই মিলে ভার্সিটির গেট থেকে বের হতেই দেখি আপু দাঁড়িয়ে আছে, আর সাথে সেদিনের সেই ছেলেটি। আমি ওকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। আপুর সাথে ছেলেটা, মানে যাকে আপু হয়তো এখন আবার বিয়ে করেছে, আর আমার বর্তমান দুলাভাই সেই ছেলেটা আমাকে ডাক দিয়ে বলল, এই ছেলে তুই দাঁড়া, আর আমাকে দেখে সালাম না দিয়ে তুই চলে যাচ্ছিস? তোর তো সাহস কম না? আমি পেছনে তাকিয়ে বললাম, তোর মতন কুত্তা আমার পায়ের নিচেই থাকে, আর তুই কোন জায়গার ময়লা রে? দুলাভাই পিস্তল বের করে বলল, এটা যদি মাথায় রাখি তো বুঝতে পারবি আমি কি জিনিস। দুলাভাইয়ের কথা শুনে আমার সব কয়টা বন্ধু রেগে ফায়ার হয়ে আছে। ওরা তো বলছে, লাদেন, তোর বোন দাঁড়িয়ে আছে বলে ওকে কিছু করতে পারছি না, নইলে কিন্তু ছিঁড়ে রেখে দিতাম। আমি ওদের বললাম, তোরা একটু ঠান্ডা হ, বিষয়টা আমি দেখছি। আমি আপুর সামনে গিয়ে বললাম, কি চাই এখানে তোর? আপু হাসি দিয়ে বলল, কিছুই চাই না, আমার মেয়ে কেমন আছে শুধু এটাই জানতে এসেছি। তুই কে? আমি তোরে চিনি না। এমনকি আমাদের বাসা থেকে বলা হয়েছে তোরে ত্যায্য করে দেওয়া হবে। সো তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই যে আমার বড় বোন আমি সেটাও ভুলে গেছি। যেই মেয়ে 1 মাসের বাচ্চা রেখে আরেকটা ছেলের সাথে চলে যেতে পারে, একবারও বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নাই, সেই মেয়ে আমার বড় বোন হতে পারে না। তুই এখন থেকে আমার কাছে অচেনা একটা মেয়ে, আমার সামনে কখনো আসবি না। দেখ, তুই আমার ছোট ভাই, আমার সাথে লাগতে আসবি না। তুই তো দুলা ভাইকে চিনিস না, ও কি কি করতে পারে। আমাদের রাগালে এর ফল অনেক খারাপ হবে। আমি চাই না আমাদের ভাই বোনের ভিতরে কিছু হোক। শোন, আমাকে তুই হুমকি দিবি না, আর তুই যে আমাকে কি করবি আমার ভালোই জানা আছে। যা পারিস কর গিয়ে যা। আর এখন তো
বুঝবি না, পরে বুঝবি। যেই ছেলে প্রেম করে বিয়ে করতে পারে সেই ছেলে গোপনে আরও একটা প্রেম করছে কি জানি। আর এটাও বলে দিই, তুই দেখিস আবার বিপদে পড়ে আমাদের সামনে আসবি না, কারণ তোর উপর থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। দুলাভাই আমার সামনে এসে বলল, তুমি আমার বউয়ের ছোট ভাই বলে কিছু বললাম না, নইলে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। সুমন দুলাভাইয়ের কথা শুনে বলল, আমার বন্ধুর বোন আপনার সাথে দাঁড়িয়ে আছে বলে আপনি বেঁচে গেছেন, নইলে আপনার অবস্থা আজকে খুব খারাপ করে দিতাম। আপু দুলাভাইয়ের পিছনে বাইকে উঠে বলল, আজকে তুই আমাকে যেভাবে সম্মান করলি আমার সারা জীবন মনে থাকবে। আমি ভাই বোনের ভিতরে কোনো শত্রুতা তৈরি করতে চাইনি, কিন্তু তুই আজকে সেটা তৈরি করে দিলি। মনে থাকবে আমার, আর খুব সাবধানে থাকবি। আপু চলে যেতেই সুমন সহ সবাই বলল, আজকে তোর বোন যদি না থাকতো তাহলে আমরা কি যে করতাম এই ছেলের হিসাব নেই, কিন্তু তোর বোন তোর সাথে এভাবে কথা বলবে কখনো ভাবি নাই। আমি শুধু বললাম, অনেক বড় কাহিনী হয়ে গেছে, একদিন তোদের সবাইকেই বলবো। তবে আমি আপুর ভালো করতে চেয়েছিলাম, কিন্তু ভালো করতে গিয়ে যে এতটা খারাপ হয়ে যাব কখনোই ভাবিনি। তবে আর যাই হোক, আমি চাই না কখনো ভাই বোনের ভিতরে এমন কিছু তৈরি হোক, কিন্তু এই ছেলেটা যে আপুর মাথায় কি ঢুকিয়ে দিয়েছে কে জানে। তবে দেখি সামনে কি হয়। আচ্ছা বাদ দে এইসব, এখন বাসায় যাই। বাইক নিয়ে সরাসরি বাসায় চলে গেলাম। দরজা ঠেলা দিয়ে ভেতরে যেতে আম্মু বলল, আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে? আমি বললাম, এমনি চলে আসছি, ভালো লাগছে না। আচ্ছা শোন, এখন কি বলি, কালকে আমরা এক জায়গায় যাব মেয়ে দেখতে। তোর ভাই নাকি কাকে পছন্দ করেছে। আমার কাছে তো এসব কথা আর বলে না, তোর দাদির মুখ থেকে শুনলাম। আমি আম্মুর কথা কানে না দিয়ে রুমে চলে যাচ্ছি, তখন পেছন থেকে আম্মু বলল, কি রে লাদেন, আমি তোরে কি বললাম? কথা বলতে আমার ভালো লাগছে না আম্মু। কি হয়েছে বল শুনি, মন খারাপ নাকি আবার? তোমার মেয়ে আজকে আমায় হুমকি দিয়ে গেছে, ও আমাকে রাস্তায় একা পেলে নাকি মারবে। চিন্তা করেছে আম্মু ওর কত বড় কলিজা? আম্মু আমার দিকে এগিয়ে এসে বলল, কি বলিস এসব? তোর আপুর সাথে তোর দেখা হয়েছিল? হয়েছিল। ও মাহির কথা জানতে চেয়েছিল, আমি পরে কিছু বলিনি দেখে আমাকে হুমকি দিয়ে গেছে। মেয়েটা যে তোর সাথে এমন কিছু করবে আশা করি নাই। এখন থেকে দেখে শুনে চলবি। ও আমার মেয়ে, ওকে আমি খুব ভালো করেই চিনি। ও একবার যা বলে তাই করে। তাই বলে এটা ভেবো না যে আমার গায়ে হাত দিয়ে ও বেঁচে যাবে। একেবারে খেয়ে ফেলবো কিন্তু। প্রিয়া ওর রুমের ভিতর থেকে বের হয়ে বলল, ভাইয়া আপনার মেয়েকে আপনি নেন, আমি একটু রেডি হয়ে আসি। আমি মাহিকে কোলে নিয়ে বললাম, বাবার কোলে এসো আম্মু। এইদিকে তো আম্মু আমার কথা শুনে রেগে আগুন হচ্ছে। আম্মু বলল, পরে তোরে সত্যি সত্যি বাবা বলেই ডাকবে। আরে আম্মু, আমিও তো চাই ও আমাকে বাবা বলে ডাকুক। মাহিকে নিয়ে আসছি আমি, ওর সকল দায়িত্ব আমার। এখন ওকে রাখো, আমি গোসল করে আসি। মাহিকে আম্মুর কাছে দিয়ে রুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে অর্ধেক গোসল করতেই দেখি পানি নেই। মনে মনে বললাম, হেই যা, কাজ সারছে, এখন আবার পানি নেই, গোসল করব কিভাবে? এভাবে তো আর দাঁড়িয়ে থাকা যায় না। আমি ওয়াশরুমের দরজা খুলে জোরে ডাক দিলাম, আম্মু ওয়াশরুমে তো পানি নেই। আম্মু বাহির থেকে বলল, কি জানি একটা সমস্যা হয়ে গেছে, এই জন্যই পানি নাই। আমার ওয়াশরুমে পানি আছে, ওখানেই আয়। আমি ভিজা কাপড়ে দাঁড়িয়ে আছি আম্মু, পানি দিয়ে যাও না তাড়াতাড়ি। আম্মু কিছু আর বলল না। কিছুক্ষণ পর প্রিয়া দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাইয়া পানি নিয়ে আসছি, দরজা খুলেন। দরজা খুললে এখন সব মান সম্মান চলে যাবে। কি যে এক অবস্থায় পড়লাম। হালকা করে দরজা খুলে প্রিয়ার হাত থেকে বালতি নিয়ে দরজা বন্ধ করে তখন আমাকে দেখে প্রিয়া একটু মুচকি হাসি দিয়ে বলল, ছেলেরাও যে এত সুন্দর হয় তা আজকে আপনাকে না দেখলে বুঝতামই না। আমি দরজা বন্ধ করে ধমক দিয়ে বললাম, যাও প্রিয়া, এখান থেকে যাও। প্রিয়া বাহির থেকে বলল, যাচ্ছে তো, যেভাবে বলছেন মনে হচ্ছে যেন আমি সব কিছু দেখে ফেলেছি। ভাব। মনে মনে বললাম, এই মেয়েকে যতটা সহজ সরল ভেবেছিলাম, এই মেয়ে ততটা বুদ্ধিমান দেখি এখন। যাক, আমি আমার মতন গোসল করে বের হয়ে গেলাম। রাতে খাবার টেবিলে আম্মু বলল,
সকালে প্রিয়াকে কলেজে ভর্তি করিয়ে পরে তোর ভাবিকে দেখতে যাব। আম্মুর কথা শুনে শুধু বললাম, আচ্ছা ঠিক আছে, যাবো নে। বুঝলাম না, ভাইয়া প্রেম করলো কবে? আমাকে তো কিচ্ছুই বলে নাই। নাকি ভাইয়াকে জিজ্ঞেস করে দেখবো? না, জিজ্ঞেস করা যাবে না, বড় ভাই পরে আবার বেয়াদব হয়ে যাবে। আজকে একটু সকালেই ঘুম থেকে উঠলাম, সকাল সকাল ছাদে গেলাম আবহাওয়া খাওয়ার জন্য। গিয়ে দেখি ছাদে দাদির বসে আছে। দাদিকে দেখে বললাম, কি ব্যাপার দাদি, আপনি এখানে কি করেন? দাদি হাসি দিয়ে বলল, এই তো নাতি মন ভালো করতে আসছি। কেন, আজকে আবার কি নিয়ে তোমার মন খারাপ হলো? মাঝে মাঝে তোর দাদার কথা খুব মনে পড়ে। তুই তো জানিস তোর দাদার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। বাবা মা কেউ মেনে নেয় নাই বলে পালিয়ে চলে আসছি। মাঝে মাঝে এটা চিন্তা করি যে কাছের মানুষ না থাকলে কতটা কষ্ট হয়। আরে দাদি, তোমার তো এখন বয়স হয়েছে। বয়স হলে কি আর প্রেম চলে যায় নাতি? শরীর বুড়ো হয়ে যায়, কিন্তু মন তো আর বুড়ো হয় না। বাঁচার মতো বাঁচবো, তবে সেটা তোমার সাথে, এটাই বলতো সব সময় তোর দাদা। দাদি নাতি মিলে কি যুক্তি করেন এত সকাল সকাল? প্রিয়াকে দেখে আমি বললাম, তোমাকে মারার যুক্তি করি। প্রিয়াকে দেখে দাদি হাসি দিয়ে বলল, প্রিয়া, আমাকে একটু ধরে নিচে দিয়ে আয় তো। নাতি তুই থাক, আমি গেলাম। প্রিয়া দাদির কথা শুনে বলল, আসুন দাদি। প্রিয়া দাদিকে নিয়ে নিচে চলে গেল। আমি একা একা বসে আছি। কিছুক্ষণ পর প্রিয়া উপরে এসে আমার হাতে একটা মগ দিয়ে বলল, নেন ভাইয়া, চা খান। প্রিয়ার হাত থেকে মগটা নিয়ে চুমুক দিলাম আর বললাম, কফি তো এটা, তাহলে চা বললে কেন? প্রিয়া হাসি দিয়ে বলল, দেখলাম আপনি চিনেন নাকি। ভাইয়া, আমি এখানে বসি? বসো, সমস্যা নেই। তুমি খাইছো কিছু সকালে? খালামণির কাছ থেকে কিছু না বলে খাবো না, পরে যদি বলেন আমি চুরি করে খাই। আমি শুনছি কাজের মেয়েরা নাকি বাসা থেকে অনেক কিছু নিয়ে পালিয়ে যায়। আমি আসলেই তেমন নয় ভাইয়া। আমার বাবা বলেছে যদি এই রকম কিছু শোনে তো আমাকে কেটে রেখে দিবে। তুমি একটু বেশি বুঝো প্রিয়া। আচ্ছা প্রিয়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? তার আগে আমি একটা কথা বলতে চাই ভাইয়া। বলবো কি? বলো শুনি, কি বলবে? আপনার মনের ভিতরে কোনো অহংকার নেই। আমি মালিকের ছেলের পাশে বসে আছি, তাও মালিকের ছেলে কিছু বলছে না। এই জন্য বললাম আপনার মনের ভিতরে কোনো অহংকার নেই। ধুর, এসব ফালতু কথা তোমাকে কে বলতে বলেছে? আচ্ছা ভাইয়া, আমার ভাবি দেখতে কতটা সুন্দর? ভাবি এখনো হয় নাই, আমি একা মানুষ, একাই ভালো লাগে আমার। দেখেন, মিথ্যা কথা কিন্তু বলবেন না ভাইয়া। আমি জানি আপনার ইয়ে আছে। ইয়েটা আবার কি? এই কি যে বলে মনে নাই। এত মনে করতে হবে না, এখন নিচে গিয়ে রেডি হও, তোমাকে নিয়ে স্কুলে যাই। ভাইয়া, স্কুলে না গেলে কি হয় না? কি দরকার স্কুলে ভর্তি হবার? আর যাই করো, পড়াশোনা চালিয়ে যাও, ভবিষ্যতে কিছু হলে তো করতে পারবে। এসব বলবেন না ভাইয়া, আমার ভবিষ্যৎ অন্ধকার, আমি নিজেই দেখতে পারছি। মাথা একটা দিব, এখন গিয়ে রেডি হয়ে নাও, যাও। ভাইয়া, আপনি কিন্তু খুব কিউট। আপনি কথা বললে আপনাকে খুব সুন্দর লাগে। আপনার ঠোঁটের নিচের তিলটা আমার কাছে বেশ ভালো লাগে। হয়েছে, আমার প্রশংসা আর তোমাকে করতে হবে না, এখন নিচে গিয়ে রেডি হয়ে নাও। আপনিও চলেন, আমি তো যাবো আর রেডি হব, এত সময় আমার লাগবে না। আরে তুমি যাও, আমি আসছি। প্রিয়া আচ্ছা বলে চলে গেল। এই মেয়েটার ভিতরে কিছুটা আছে বলতে হবে, নইলে আমি ওর দিকে এভাবে তাকিয়ে আছি কেন? প্রিয়ার সাথে কথা বলে আমার বেশ ভালোই লাগে। ওর কথাগুলো খুব সুন্দর, যদিও গ্রামের ভাষা বললে তাও কথাগুলো খুব সুন্দর লাগে আমার। না, এখন নিচে যাই। নিচে গিয়ে আমি রেডি হয়ে নিই। সিঁড়ি দিয়ে হেঁটে নিচে চলে গেলাম। রেডি হয়ে প্রিয়াকে নিয়ে বের হলাম। আম্মু শুধু বলল, সাবধান, মেয়েটা কিন্তু নতুন, এত কিছু চেনে না, ওকে সব কিছু একটু একটু করে বুঝিয়ে দিবি। বাসা থেকে বের হতেই আমি বাইকে উঠে প্রিয়াকে বললাম, পেছনে উঠে পড়ো। প্রিয়া উল্টা আমাকে বলল, এখান থেকে স্কুল কতটুকু দূরে?
যেতে কয় মিনিট সময় লাগবে ভাইয়া? বাইক দিয়ে গেলে 5 মিনিট, হেঁটে গেলে 15 মিনিট। তাহলে আজকে বাইক এখানে থাক, চলেন না হেঁটে হেঁটে যাই। কি বলো, এখন হেঁটে যাব আমি? আরে চলেন না ভাইয়া, হেঁটে গেলে কিচ্ছু হবে না, আসার সময় রিক্সা করে চলে আসবো। প্লিজ ভাইয়া চলেন। এই মেয়েকে নিয়ে কি এক জ্বালায় পড়লাম, এখন আবার হেঁটে যেতে হবে। পিয়া আবার বলল, ভাইয়া চলেন না, শহরটাকে একটু দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চলো। আমি পেছন পেছন হাঁটছি, পিয়া আমার সামনে সামনে হাঁটছে। কিছুটা দূর যেতেই দেখি সেই দিনের ম্যাডাম দাঁড়িয়ে আছে। মনে মনে বললাম, উনি কেন আবার এখানে দাঁড়িয়ে আছে, নাকি গাড়ির জন্য দাঁড়িয়ে আছে? ম্যাডামের সামনে যেতেই আমাকে ডাক দিয়ে বলল, লাডেন শোনো। আমি ম্যাডামের সামনে গিয়ে বললাম, জি ম্যাডাম বলেন। আমার পিছনে পিয়া দাঁড়িয়ে আছে। ম্যাডাম বলল, আজকে কি ভার্সিটিতে যাবে না? না ম্যাডাম, আজকে একটু স্কুলে যাব। পিয়াকে দেখিয়ে বললাম, ওকে ভর্তি করাতে হবে। মেয়েরা তোমার কি হয়? কি হয় এটা আপনাকে বলা যাবে না। আর এখানে দাঁড়িয়ে আছেন কেন? সময় তো চলে যাচ্ছে ম্যাডাম। চলে তো যাব, দূরে তোমাকে দেখলাম, এই জন্য একটু দাঁড়ালাম। আপনার নামটাই তো এখনো জানা হলো না ম্যাডাম। রাস্তায় দাঁড়িয়ে কি কেউ নাম জিজ্ঞেস করে? কেউ না করলেও আমি করি, বুঝলেন? তবে ম্যাডাম, আজকে কিন্তু আপনাকে সেই লাগছে। আমি আপনাকে দেখে ক্রাশ খেয়েছি বলতে পারেন। আবার বেয়াদবি শুরু করলে? বেয়াদবি মাফ করবেন ম্যাডাম। আর শুনেন, লাভ ইউ। কিন্তু ম্যাডাম হয়েছেন তো কি হয়েছে, তাও আপনাকে আমি পছন্দ করি। এখন আমি গেলাম, থাকেন আপনি। কিছুটা দূরে গিয়ে ম্যাডামের দিকে তাকালাম। দূর থেকেই দেখতে পাচ্ছি উনি একা একা হাসছে। মনে মনে বললাম, কে জানি বলেছিল ম্যাডামকে পটানো যাবে না। বড় কথা হলো, মেয়ে পটাবে ঠিকই আছে, তবে মেয়ের সামনে গিয়ে মনের কথা বলতে হবে, তবে না মেয়ে পটাবে। আর যদি অন্য কাউকে দিয়ে প্রেমের প্রস্তাব দেওয়া হয়, তাহলে ও আগেই নিজের জন্য করবে, পরে ওর কাজ শেষ হলে আপনাকে ধরিয়ে দেবে। প্রেম করবে ও, আর টাকা দেবেন আপনি। এজন্য মাঝখানে উকিল দিয়ে কোনো কাজ করানো ভালো না। ভাইয়া এটাই বুঝি আমার ভাবি? আরে না, তোমার মাথা খারাপ হয়েছে প্রিয়া। এই মেয়েকে কি আমি বিয়ে করব বলে তোমার মনে হয়? ও তো আমার কয় বছরের সিনিয়র, কে জানে। সিনিয়র মানে তো বড়, তাই না ভাইয়া? এটাই। তাহলে আপনি ওকে বিয়ে করবেন না কেন? বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিলাম, বলছে পটাতে যদি পারে পরে ওদের কাছে যা চাইবো তাই দিবে। এজন্য ওই মেয়েকে পটানো। আর উনি আমাদের ক্লাসের টিচার। প্রিয়া অবাক হয়ে বলল, কি? যেটা শুনেছো সেটাই। আপনি তো খুব ট্যালেন্ট ভাইয়া, ম্যাডামকে পটিয়ে ফেললেন। তা কি মনে হয় তোমার? তবে ভাইয়া, একটা মেয়ের জীবন নষ্ট করে কি লাভ? আপনি ওর সাথে মজা করার জন্য এসব করছেন, কিন্তু ওই মেয়ে যদি সিরিয়াস হয়ে আপনার সাথে প্রেম করে, আপনি কেন খারাপ ছেলে হতে চান? আমি তো সব সময় বলি আমার ভাইয়া খুব ভালো, এমন করা কিন্তু ভালো না। আমি তোমার কথা বুঝতে পারছি প্রিয়া। ভাইয়া, আমি আপনাদের বাসায় কাজ করি, আবার আপনি আমাকে স্কুলে ভর্তি করাচ্ছেন। আপনাদের ঋণ আমি কিভাবে শোধ করব বলেন? তারপর আপনাকে আমি কী সব বলছি। যদি আমার ভুল হয়ে থাকে মাফ করবেন কিন্তু ভাইয়া। আমি তো এত কিছু বুঝি না, কি বলতে কি বলে ফেলি নিজেও জানি না। তবে যেটা ভালো সেটাই বললাম ভাইয়া, ভুল হলে মাফ করবেন। বুঝেছি। তবে মাঝে মাঝে তুমি বড়দের মতন কথা বলা শুরু করো। এত বড় হয়েও না, ছোট আছো, ছোটই থেকো। কে বলছে আমি ছোট? আমার বয়স কিন্তু এখন 16, এটা জানেন না? হয়েছে মিনার মা, এখন চলেন। এই মিনার মাটা আবার কে ভাইয়া? এখন একটু মুখটা বন্ধ রাখো বলছি, আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। ইচ্ছে না হলেও কথা বলতে হবে ভাইয়া, আমি কথা না বলে থাকতে পারি না। কি এক জ্বালায় যে আমি পড়লাম বাবা, আর ভালো লাগে না। প্রিয়া একা একাই বকবক করেই যাচ্ছে, আমি শুধু হুহা করে যাচ্ছি। ওকে স্কুলে ভর্তি করিয়ে বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। ওখানে হেডমাস্টার আমার বাবার বন্ধু, আমি ওনাকে আগে কখনো চিনি না। আর ওনাকে বলে আসছি প্রিয়ার দিকে একটু নজর রাখতে। স্কুল থেকে বের হতেই প্রিয়া বলল, কি ব্যাপার ভাইয়া, আপনাকে দেখে সবাই চেনে, আপনি ফেমাস নাকি আবার? এসব কথা বাসায় গিয়ে বলি, বুঝলে? একটা রিক্সা ডাকি, হাঁটতে আমার আর ভালো লাগছে না। ভালো না লাগলেও যেতে হবে, নইলে আপনি চলে যান, আমি একা একা হেঁটে আসছি। ইস বাবা, এই মেয়ের সাথে আর 1 ঘন্টা থাকলে আমি পাগল হয়ে যাব। আর একবার ওর সাথে আমি বের হব না। আম্মুকে বলবো তুমি যাও ওকে নিয়ে।
প্রিয়ার পিছন পিছন হেঁটে যাচ্ছি, হঠাৎ কোথা থেকে সুমন আমার পিছনে ঘুষি দিয়ে বলল, শালা একা একা কোথায় ঘুরে বেড়াস? হ্যাঁ, আমাদের রেখে। সুমনকে রেখে প্রিয়া আমার কাছে এসে সুমনকে সরিয়ে বলল, এই, আমার ভাইয়ের গায়ে হাত দেবেন না। গ্রামের মেয়ে ছেলেদের কিভাবে ঠিক করতে হয় আমরা তা ভালো করেই জানি। সুমন আমাকে বলল, কি রে শালা, এই মেয়েটা কে? আমি বললাম, ও আমাদের বাসায় থাকে। প্রিয়া বলল, ভাইয়া থাকে বললেন কেন? বলেন আমি আপনাদের বাসায় কাজ করি, আর আমি তো এখানে চুরি করতে আসি নাই। আমি যেটা করি সেটাই বলবেন। সুমন প্রিয়ার দিকে তাকিয়ে বলল, কি রে লাদেন, কি বলে মেয়েটা এসব? ও যা বলছে সব ঠিকঠাক, তবে আমি পরে সব কিছু বলছি। তবে এই মেয়ে কিন্তু খুব ডেঞ্জারাস, যত পারিস এর থেকে দূরে থাকবি। এখন আমি বাসায় যাই, পরে তোরে সব কিছু বুঝিয়ে বলবো। প্রিয়াকে নিয়ে বাসায় চলে গেলাম। তবে প্রিয়া রাস্তায় জিজ্ঞেস করছিল ছেলেটা কে। আমি তখন বললাম আমার বন্ধু। প্রিয়া তখন বলল, ইস, আমি কি বলতে কি বলে ফেলছি। আপনি আমাকে আগে বলবেন না? বাসায় যাওয়ার পর আম্মু বলল, এখন সবাই রেডি হয়ে নাও, মেয়ে দেখতে বের হব। লাদেন, তাড়াতাড়ি যা, গিয়ে রেডি হয়ে নে। আমি আম্মুকে বললাম, বাবা আর ভাইয়া কবে আসবে আম্মু? আম্মু শুধু বলল, সামনের মাসে হয়তো আসবে, এখন তাড়াতাড়ি গিয়ে রেডি হ। আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হলাম। আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম, আর আমার সাথে প্রিয়া বসেছে, আম্মু আর দাদি পেছনে। মেয়ের বাড়ির সামনে গিয়ে দেখি একজন মুরব্বি দাঁড়িয়ে আছে, হয়তো উনি মেয়ের বাবা হবেন। আমি গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিলাম, আর আম্মু ভেতর থেকে বের হলো। আম্মু এগিয়ে গিয়ে মুরব্বির সাথে কথা বলল। আমি শুধু দাঁড়িয়ে আছি। উনি আমাদের সবাইকে ভেতরে গিয়ে বসতে বললেন। আমরা সবাই গিয়ে ভেতরে বসলাম। আমি চুপ করে আছি। আমার এখানে এত কথা বলার দরকার নেই, যা বলার তো আমার আম্মুই বলবেন, এর জন্য শুধু চুপচাপ বসে আছি। তবে মেয়ের বাবা আচমকা একটা প্রশ্ন করলো যে, আপনাদের সবাইকে আমি কম বেশি চিনি। প্রিয়াকে দেখিয়ে বলল, এই মেয়েকে তো আগে কখনো দেখি নাই। আম্মু কিছু বলবে তার আগে প্রিয়া বলল, জি আঙ্কেল, আমি ওদের বাসায়। প্রিয়াকে আমি বললাম, প্রিয়া, মাহিকে আমার কাছে দাও। আর বড়রা কথা বলছে দেখছো না, এখন তুমি এত কথা বলবে না। আমি বলছি তো, তুমি শুধু চুপচাপ করে বসে থাকো। আমি এবার মেয়ের বাবাকে বললাম, জি, এই মেয়ে আমার আম্মুর ছোট বোনের মেয়ে, আর ও আমার বাসায় থেকে পড়াশোনা করে। আমার কথা শুনে প্রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু শুধু হাসি দিয়ে বলল, ও আমার বড় বোনের মেয়ে। আমি মাহিকে কোলে নিয়ে বললাম, আর এ হলো আমার মেয়ে। আঙ্কেল জিজ্ঞেস করলো, কিন্তু তুমি না সবার ছোট, তাহলে ও তোমার? আমি আঙ্কেলকে বুঝিয়ে বললাম যে আমি কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেছিলাম। এসব কথা আমি পরিবারের কারো কাছেই বলিনি, কিন্তু আফসোস, ওকে জন্ম দিয়ে ওর আম্মুই মারা গেছে। আমার কথা শুনে আঙ্কেল বলল, বাবা, এই নিয়ে মন খারাপ করো না, হয়তো তোমার কপালে এমন লেখা ছিল। তুমি যদি বলো তো আমি তোমার জন্য। আম্মু বলল, তার আর দরকার নেই ভাই সাহেব, আগে বড় ছেলেকে বিয়ে হয়ে যাক, পরে দেখছি। আম্মু মেয়ের বাবার সাথে টুকটাক কিছু কথা বলল। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসা হলো। আমার ভাবি দেখতে মোটামুটি ভালোই সুন্দর আছে বলতে হবে। তবে হঠাৎ করে দরজা ছেলে একটা মেয়ে ভেতরে ঢুকলো। মেয়েটাকে দেখে আমি একটু বোকাই হয়ে গেলাম। এই মেয়ে এখানে কি করে? এটা তো আমার ক্লাসের টিচার, যাকে আমি প্রপোজ করেছিলাম। ম্যাডাম এসে চুপচাপ ভেতরে চলে গেল। যাওয়ার আগে শুধু আমার দিকে একবার তাকিয়ে দেখলো। মনে মনে বললাম, এই তো সুযোগ, ওনার নামটা জেনে নিই। এই জন্য আমি বললাম, আঙ্কেল, এই মেয়েটাকে তো আমি চিনলাম না। আঙ্কেল বলল, ও আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড হয়, ওর নাম হলো মিতু। আরও আগে আসার কথা ছিল, কিন্তু ও ভার্সিটিতে গিয়েছিল, তো এই জন্য হয়তো একটু দেরি হয়ে গেছে। হো, বুঝেছি আঙ্কেল। তবে আপনি যদি অনুমতি দেন তো আমি ভাবির সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই। আরে এই কথা কি বলা লাগে? যাও আমার মেয়ের সাথে। আমি মাহিকে প্রিয়ার কোলে দিয়ে ভাবির পেছন পেছন যেতে লাগলাম। আম্মু শুধু পেছনে ইশারা করে বলল, বাবা, আর যাই করিস ঝগড়া করিস না আবার দেখিস। ভাবির রুমে যাওয়ার পর ভাবি বলল, কি খবর ছোট ভাই তোমার? আমি বললাম, ভাবি, আপনি আমার সাথে কথা বলবেন না, ভাইয়ার সাথে প্রেম করবেন, আর আমি কিচ্ছু জানি না, এটা কিভাবে সম্ভব? আমার এখানে কোনো দোষ নাই, তোমার ভাই আমাকে না করেছে, এজন্য বলি নাই। নাও, তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো।
এই কথা বলে ভাবি ফোনটা আমার দিকে এগিয়ে দিল। ভাইয়া আমাকে দেখে বলল, কিরে ছোট ভাই, ভাবিকে পছন্দ হয়েছে? যা, তুই আমার সাথে কোনো কথা বলবি না। এতদিন ধরে ভাবির সাথেই প্রেম করেছিস আর আমাকেও বললি না। বলতে পারিস, এটা তোর জন্য সারপ্রাইজ। হঠাৎ আমার নজর গেল ভাবির হাতের উপর। দেখি ভাবির বাম হাত দিয়ে রক্ত বের হচ্ছে। আমি ভাবির হাত ধরে বললাম, ভাবি, আপনার হাত দিয়ে যে রক্ত বেরোচ্ছে। ভাবি রক্ত দেখে বলল, কি জানি বাবা, কোথায় লেগে কেটে গেছে নিজেও বলতে পারি না। ওইদিকে তো ভাইয়া ভাবিকে ফোনে বকাঝকা করছে, নিজের খেয়াল নিজেই রাখতে পারে না। আর কত কি। ভাবির হাতে রক্ত। আমি রুমাল দিয়ে পরিষ্কার করে দিলাম। রুমালটা হাতে বেঁধে দিতেই কে জানি আমার হাত টেনে দিয়েই আমার গালে ঠাস করে একটা চর দিয়ে দিল। চর খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আর মিতু ম্যাডাম আমাকে বলছে, তোর কত বড় সাহস, তুই আমার বান্ধবীর গায়ে হাত দিস? ও না তোর বড় ভাইয়ের বউ, তুই ওর গায়ে কীভাবে হাত দিলি? এখন যদি আমরা তাদের পরিবার তোর বান্ধবীকে বিয়ে দিই, তাহলে বিয়ের পর তো তোরা এসব করেই বেড়াবে। তোদের মতো পরিবারের কাছে আমরা মেয়ে বিয়ে দিব না। যা, আমাদের বাসা থেকে বের হ। লুচ্চা পোলাপাইন কোথাকার, শুধু মেয়েদের সাথে নষ্টমী করতে মন চায়। যখন সুযোগ পাস তখন খালি মেয়েদের গায়ে হাত দিস। মিতু ম্যাডামের এসব উল্টাপাল্টা কথা শুনে রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। আমিও শরীরের জোরে মিতু ম্যাডামের গালে ঠাস ঠাস করে দুটো চর দিয়ে বললাম, এই ফালতু মেয়ে, তুই কোথা থেকে আসলি রে? আর আমার ভাবির সাথে আমি কি করব না করব এটা আমার বিষয়। তুই মনে হয় খুব ভালো না? বয়স তো কম হলো না, এখনো তো একটা বিয়ে করতে পারলি না, আর তুই আমার চরিত্রের দোষ দিচ্ছিস। আমার তো মনে হচ্ছে সমস্যা তো তোর ভেতরেই আছে, আর তুই আমার ভাবির কারণে আজকে এসব করলি। তোর বেস্ট ফ্রেন্ড না? ঠিক আছে, আমিও দেখছি এই বিয়ে কিভাবে হয়। ভাবির কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, ভাইয়া, তুই তো সব দেখলি। আমি যদি তোর আপন মায়ের পেটের ভাই হই তাহলে এই মেয়েকে তুই বিয়ে করতে পারবি না। আর যদি আমাকে তোর ভাই মেনে না নেস তাহলে করতে পারিস, আমি না করব না। ওর বেস্ট ফ্রেন্ড নিয়ে এত অহংকার করে তো ঠিক আছে, করুক। তুই আমার কথা মান, আমি তোরে দরকার পড়লে 3টা বিয়ে করাবো। আজকের পর থেকে এই মেয়ের সাথে তুই আরও কোনো কথা বলবি না, সব কিছু ব্লক করে দিবি। এই কথা বলে ফোনটা কেটে ভাবির হাতে মোবাইল দিয়ে বললাম, আপনার বেস্ট ফ্রেন্ড না? ঠিক আছে, আপনার বেস্ট ফ্রেন্ড নিয়ে আপনি থাকেন এখানে, ওকে? এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। ভাবি শুধু জায়গায় চুপ করেই দাঁড়িয়ে আছে। বাহিরে গিয়ে আম্মুর হাত ধরে বললাম, এখান থেকে চলো, এই বিয়ে হবে না। ওরা ওদের মেয়ে অন্য কারো সাথে বিয়ে দেবে। এখন চলো আম্মু এখান থেকে। মেয়ের বাবা দাঁড়িয়ে বলল, বাবা কি কথা বলছে এসব? আমি এবার জোরে বললাম, আম্মু যাবে নাকি এখান থেকে? নইলে আমি কিন্তু চলে যাব। কি হয়েছে তো বলবি বাবা? আম্মুকে আর দাদিকে জোর করে বাসা থেকে বের করলাম। গাড়িতে ওঠার পর ভাবি দৌড়ে এসে বলছে, লাদেন শোনো প্লিজ আমার কথাটা, ও ভুল করে ফেলেছে। ও তো এত কিছু দেখে নাই, হঠাৎ করে দেখেছে তো এই জন্য। আমি রেগে বললাম, এই মেয়ে, গাড়ির সামনে থেকে সর বলছি। মেজাজ গরম করবি না। তোর বেস্ট ফ্রেন্ড নিয়ে তুই থাক। কত বড় সাহস আমার গালে চর দেয়। ও তোর বেস্ট ফ্রেন্ড না হলে ওরে আমি তুলে নিয়ে যেতাম। আমি গাড়ি সাইড করে বের হয়ে আসলাম। ভাবি চুপচাপ দাঁড়িয়ে আছে, আমাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু আমি এসব না দেখেই গাড়ি নিয়ে বের হয়ে আসছি। আমার পরিবারের সবাই জানে আমার রাগ উঠলে আমি কাউকেই মানি না, যা ইচ্ছে তাই করতে পারি। আম্মু পেছন থেকে ইশারা করে প্রিয়াকে বলল কি হয়েছে তা আমাকে জিজ্ঞেস করতে। প্রিয়া আমার দিকে তাকাতেই ভয় পাচ্ছে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর প্রিয়া বলল, ভাইয়া রেগে আছেন এখনো? প্রিয়া, বেশি কথা বললে কিন্তু গাড়ি থেকে ফেলে দেব। দেন দেখি আপনি আমাকে গাড়ি থেকে বের করে, দেখি আপনার কত সাহস। এত মাথা গরম করেন কেন? হ্যাঁ, চুপ থাক আমার মিনার মা। এই, আপনি আমাকে মিনার মা বলবেন না কিন্তু, নইলে আপনার চুল ছিঁড়ে ফেলবো। এখন বলেন কি হয়েছে শুনি। আম্মু সাথে বলল, বাবা কি হয়েছে বলবি তো, খালি রাগ দেখালেই হবে? আমিও গাড়ি ড্রাইভ করতে করতে সবকিছু বললাম। সবকিছু শুনে আম্মু চুপ করে বসে আছে। দাদি শুধু বলল, বাইরের মেয়ে এসে তোর গায়ে হাত দেবে কেন? এত বড় সাহস ও কোথা থেকে পায়? আমাকে বলতি একবার।
প্রিয়া আমার মাথায় হাত দিয়ে চুল টেনে বলল, এত রাগ করেন কেন ভাইয়া? রাগলে কিন্তু আপনাকে খুব বাজে লাগে। আমি আপনাকে বলতে চেয়েছিলাম আমাকে নিয়ে যান। আমি যদি থাকতাম না, আমার সামনে ও আপনাকে চড় দিত, চুল টেনে ছিঁড়ে ফেলতাম। আম্মু পেছন থেকে ভাইয়াকে বলছে আর আমি শুনছি। দেখ, সব কিছু কিন্তু ভালোই ভালোই হয়ে যেত। বাহিরে একটা মেয়ে এসে সব কিছু নষ্ট করে দিল। তোর কথা মতো তো গিয়েছিলাম। আমি এখন কিছু বলতে পারবো না বাবা, তোর বিষয় এখন তুই দেখ। এই কথা বলে আম্মু চুপ হয়ে গেল। বাসার সামনে গাড়ি থামিয়ে ভেতরে চলে গেলাম। আমার শরীর রাগে ফেটে যাচ্ছে। কোনো অপরাধ করি নেই আমি, আর আমি তো ভাবির ভালোর জন্যই ওনার হাত ধরেছিলাম, কিন্তু উল্টা আমাকে চট দিল। রুমের দরজা লাগিয়ে বসে আছি, হঠাৎ করে বাহির থেকে প্রিয়া বলল, ভাইয়া দরজা খোলেন না। প্রিয়া, এখন এখান থেকে যাও বলছি, বিরক্ত করবে না আমায় কিন্তু। ভাইয়া একবার দরজা খুলেন, আপনার সাথে কিছু কথা বলেই চলে যাব, প্লিজ ভাইয়া। এই মেয়েকে কিছু বললেও এখন বুঝবে না, শুধু জ্বালাবে। আমি আর কি করব, উপায় না পেয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে আমি গিয়ে বিছানার উপর গিয়ে বসলাম। প্রিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি কি বসবো আপনার পাশে? দেখো প্রিয়া, মন মেজাজ একদমই ভালো নাই, কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার। তুমি বুঝতে পারো না কেন বলো তো আমার কথা? প্রিয়া দাঁড়িয়ে আমার হাতে ছোট্ট একটা চকলেট দিল আর বলল, এটার দাম কত জানেন? এটার দাম 1 টাকা। ছোটবেলায় আমি যখন কান্না করতাম তখন আমার বাবা আমাকে এই চকলেট দিত। চকলেট খেতাম আর কান্না করতাম, পরে আবার মন ভালো হয়ে যেত। এই 1 টাকার চকলেট আমার কাছে মনে হতো 1000 টাকা। প্রিয়ার কথা শুনে আমার মনটা সত্যি একটু হালকা হলো। চকলেটের কাগজ ফেলে চকলেট মুখে দিয়ে বললাম, বসো প্রিয়া এখানে। প্রিয়া আমার পাশে বসে বলল, ধন্যবাদ ভাইয়া আপনাকে। ধন্যবাদ কেন? এই যে আপনি বললেন আপনার পাশে বসতে। এর জন্য কি আবার ধন্যবাদ দিতে হয় বোকা মেয়ে? ভাইয়া আপনি জিম করেন? আগে করতাম, এখন সপ্তাহে 1 দিন যাই। কেন বলো তো? না, এমনি বললাম। তবে আপনি খুব ভালো মেয়ে বিয়ে করতে পারবেন। এমনটা মনে হলো কেন? এর কারণ আমি আপনাকে বলবো না। এখন বলেন, মন ভালো হয়েছে? কিছুটা তো ভালো হয়েছে। এত রেগে যান কেন বলেন তো? এত রাগ ভালো না, জানেন না আপনি? না, জানি না, আজকে তোমার মুখ থেকে শুনলাম। ভাইয়া আপনাকে একটা কথা বলবো, বকা দেবেন না তো আবার? আরে না, বকা দিব না, বলো তুমি। আসলে হয়েছে কি ভাইয়া, বাবা মাকে ছাড়া তো কখনো একা থাকি নাই। একটু গ্রামে যাওয়ার দরকার ছিল। সমস্যা নেই, আমি মাহিকে সাথে করে নিয়ে যাব। মাহির জন্য তো আমাকে এখানে নিয়ে আসা, ওকে আমি সাথে করে নিয়ে যাব। মাহিকেই শুধু নিয়ে যাবে? মেয়ের বাবাকে নিয়ে যাবে না? আমার কথা শুনে প্রিয়া খুশি হয়ে দাঁড়িয়ে বলল, ভাইয়া আপনি যাবেন আমার সাথে? আমার যে কতটা ভালো লাগছে। গ্রাম এলাকা দেখার আমার খুব ইচ্ছে, নিয়ে যাবেন আমাকে? প্রিয়া আমার পাশে বসে বলল, আমরা গরিব মানুষ ভাইয়া, এত ধনী না। আমাদের সাথে থাকতে পারবেন ভাইয়া? যদি কোনো সমস্যা হয়? আরে কিচ্ছু হবে না, তোমরা থাকতে পারলে আমি পারবো না কেন? তুমিও তো মানুষ আর আমিও তো মানুষ। সত্যি ভাইয়া, আপনি খুব ভালো মানুষ। কিন্তু খালামণি কি বলে? ওটা আমি দেখে নেব, এই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তাহলে যাব কবে আমরা ভাইয়া? আগে পরিস্থিতি বুঝি, পরে যাব। আপনি বসেন, আপনার জন্য আমি কফি নিয়ে আসি। না, তার আর দরকার নেই, বসো তুমি এখানে। না ভাইয়া, আমাকে কাজ করতে হবে। এখানে আসছি শুধু আপনার জন্য। আপনার মন খারাপ, এই জন্য ভাবলাম আপনার মনটা ভালো করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নেই, কিন্তু আম্মুর সাথে এসব বলার দরকার নেই। কখন যাবা আমি আম্মুর সাথে কথা বলবো। ওকে ভাইয়া, তাহলে আমি গেলাম। প্রিয়া চলে যাওয়ার পর আমি বললাম, সত্যি এই মেয়েটার মনটা অনেক ভালো। আমার জীবনে আমি আর কিচ্ছু চাই না, ওর মতন একটা বউ পেলেই হলো। তবে প্রিয়াকে দেখে মনে মনে একটাই সিদ্ধান্ত নিয়েছি, যদি বিয়ে করতে হয় তাহলে গ্রাম অঞ্চলের মেয়েকেই বিয়ে করব। ওরা আর যাই করুক, স্বামীর মন বুঝবে। কিছুক্ষণ আগে কত রেগেছিলাম, কিন্তু ওর সাথে কথা বলে মনটা কেমন যেন ভালো হয়ে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো চেঁচামেচির শব্দে।
বাহিরে কেউ একজন আম্মুর সাথে মনে হচ্ছে যেন উচ্চ স্বরে কথা বলছে। আপু তো আবার এখানে আসেনি। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হলাম। রুম থেকে বের হয়ে দেখি ভাবি পরিবারের সবাই চলে আসছে। ভাবি আম্মুর হাত ধরে কান্না করে বলছে ওকে মাফ করে দিতে। আমি ভাবিকে দেখে রুমে চলে গেলাম। ওরা আবার এখানে কেন এসেছে? কিছুক্ষণ পর ভাবি আমার রুমে ঢুকে বলল, ছোট ভাই মনে হচ্ছে খুব রেগে আছে। আপনি এখানে আসছেন কেন? আর আপনার বেস্ট ফ্রেন্ড কোথায়? ভাবি আমার পাশে বসে বলল, ও এখানে আসতে চেয়েছিল, কিন্তু আমি নিয়ে আসিনি। হঠাৎ করে ও রুমে ঢুকে দেখে তুমি আমার হাত ধরেছ, এই জন্য এত রেগে গেছে। আর তুমিও তো ওকে 2টা চড় দিয়েছ তখন। আপনি কি এখানে আসছেন এসব কথা বলার জন্য? ভাবি হুট করে আমার হাত ধরে বলল, ঝাড়ু নিয়ে আসবো মারার জন্য? এমন মায়ের মারবো না, তোমার আম্মুও আসবে না এখানে। হুমকি দেন নাকি? ভাবি আমার হাত ধরে কান্না করে দিয়ে বলল, তোমার ভাই আমাকে অনেক বকা দিয়েছে। ও তো না বুঝে এসব করেছে, এত কিছু বুঝতে পারে নাই। তুমি না আমার ছোট ভাইয়ের মতো, আমি যদি কোনো ভুল করতাম মাফ করতে না বলো তুমি? আর তোমার ভাই বলেছে ওর সাথে কথা বলতে হলে আমার বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নষ্ট করতে হবে। দেখো লাদেন। থাক ভাবি, কান্না করবেন না, আমি ভাইয়ের সাথে কথা বলবো। তখন মাথায় রাগ ছিল, বিনা কারণে চট দিয়েছি, এই জন্য একটু রাগ হয়েছে। তবে ওকে বলবেন আমার সামনে যাতে না আসে। আগে বিয়েটা হতে দাও, পরে তোমাকে দেখছি। তাহলে তো ভাইয়াকে না করব বিয়ে করার জন্য। আচ্ছা, না করিও, সমস্যা নেই। এখন বাইরে চলো, দেখি সবাই কি করে। ভাবি হাত ধরে রুম থেকে বের হলাম। আম্মু আমাদের দেখে বলল, ভাই বোন মিলে গেছে, এখন আমাদের আর কি সমস্যা? ওর বাবা আর ভাই আসুক, পরে পাকা কথা বলা হবে। সবাই মিলে কিছুক্ষণ জমিয়ে আড্ডা দিলাম, পরে ভাবিরা চলে গেল। রাতে খাওয়ার টেবিলে আম্মুকে বললাম, আম্মু একটা কথা বলার ছিল। বলবো কি? বল, কি বলবি? বলছি কি, এখন তো বসেই থাকবো, তাই ভাবলাম পিয়াদের বাসা থেকে ঘুরে আসি। আমার সাথে পিয়া তাল মিলিয়ে বলল, খালামণি আপনিও চলেন, আর আপনি না গেলে দাদিকে নিয়ে যাই, কয়েকদিন থেকেই চলে আসব। এইসবের কোনো দরকার নাই, কারো এখন কোথাও যেতে হবে না। আর বিশেষ করে প্রিয়া, তুমি মাত্র স্কুলে ভর্তি হয়েছ, আর এখন বাড়িতে যেতে চাও? মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কোথাও যাওয়ার দরকার নেই। আর যদি এত বাবা মাকে মনে পড়ে, ওদের এখানে আসতে বলো। আমি তোমার ভালোর জন্যই সব কিছু করেছি। বলতে পারো আমি তোমাকে এখানে রেখে যাতে বেশি করে কাজ করাতে পারি, এর জন্য এমন করেছি। কিন্তু আমি এটা চিন্তা করেছি যে তুমি চলে গেলে তোমার স্কুলের কি হবে। এজন্যই বলছি তোমার বাবা মাকে এখানে নিয়ে আসো, দরকার পড়লে কয়েকদিন থেকে পরে চলে যাবে। আর আমাদেরও গ্রাম দেখার খুব ইচ্ছে, বুঝলে? একদিন সবাই মিলে যাব, এত চিন্তা করো না। এখন বাকিটা তোমার ইচ্ছে, যাবে কি না যাবে না। আম্মুর কথা শুনে পিয়া বলল, বুঝছি খালামণি, আপনাকে আর কিছু বলতে হবে না। বুঝলে ভালো। রাতে খাবার খেয়ে রুমে চলে আসলাম। ভেবেছিলাম প্রিয়াকে নিয়ে ওদের গ্রামের বাড়িতে যাব, কিন্তু তার হলো না। আম্মু মাঝে একটা প্যাচ লাগিয়ে দিল, থাক এখন আর যাওয়ার দরকার নেই, ভাইয়াদের বিয়ে হয়ে যাক আগে, পরে দেখি যেতে পারি কিনা। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, এই 7 দিনে ভার্সিটিতে যাওয়া হয় নাই, এমনকি কারোর সাথে কোনো রকম যোগাযোগও করিনি। বন্ধু কল দিলে বলতাম শুধু বিজি আছি। আর প্রিয়া মাঝে মাঝে স্কুলে যেত যদি বেশি দরকার পড়তো। আজকে রাতেই ভাইয়ার বাবা এসেছে, সকালে উঠেই সবাই বিজি। ভাইয়ার বাবা এসেছে, এজন্য সকাল থেকে রান্না শুরু করেছে আম্মু আর প্রিয়া। কত রকমের পিঠা যে বানানো হবে এখন এটা ঠিক নাই। সকালে উঠে তেমন কিছু খেতে পারি নাই, খুব খিদা পেয়েছে। রুম থেকেই ডাক দিলাম, প্রিয়া কই তুমি? কিছুক্ষণ পর প্রিয়া কপালে ওন্না বাঁধা অবস্থায় এসে বলল, ভাইয়া। প্রিয়ার অবস্থা দেখে বললাম, তোমার এই অবস্থা কেন? মনে হচ্ছে যেন কিছু একটার সাথে যুদ্ধ করেছো। প্রিয়ার মুখে ঘাম মুছে বলল, ভাইয়া রান্নার কাজে খুব বিজি আছি, আর বলবে না। বড় ভাই আর খালু আসছে তো, এই জন্য খালামণি সকাল থেকে বিভিন্ন রকমের রান্না নিয়ে বিজি। বুঝেছি, আর বলতে হবে না, কিন্তু খুব খিদে পেয়েছে, কিছু একটা ব্যবস্থা করে দাও না। এখনো তো কিছু হয় নাই, আপনি আবার কি খাবেন? কিছু হয় নাই মানে? দেখো প্রিয়া, তোমার মাথা ফাটাবো এখন, কিন্তু যা রান্না হয়েছে তাড়াতাড়ি নিয়ে আসো বলছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি অপেক্ষা করেন, আমি দেখছি কি করা যায়।
এই কথা বলে প্রিয়া চলে গেল। কিছুক্ষণ পর প্রিয়া আমার হাতে পিঠা দিয়ে বলল, নেন, এখন খেয়ে নেন, আমি গিয়ে কাজ করি। প্রিয়া শোনো। প্রিয়া দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি বলেন, এখন আবার কি লাগবে? বসো এখানে। না ভাইয়া, বসবো না, পুরো শরীর ঘামে ভিজে গেছে। রান্নার কাজ শেষ হলে গিয়ে গোসল করে নেব। আমার কথা কি শুনবে না তুমি? খালামণি বকা দেবে যে। সে আমি দেখে নেব, এখন এখানে বসো বলছি। শরীরে তো ঘাম, গন্ধ করছে ভাইয়া, পরে যদি আপনি বকা দেন। এখন যদি এখানে না বসো তাহলে আমি বকা দিব। প্রিয়া আর কিছু না বলে ভয়ে ভয়ে আমার পাশে বসলো আর বলল, বলেন কি হয়েছে? প্রিয়া সামনে পিঠা রেখে বললাম, খেয়ে নাও আগে, পরে কাজ। আমার তো মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছু খাও নাই। না ভাইয়া, খাবো না, গোসল করে পরে একেবারে খাবো, এখন খাবো না। খেতে বলছি খাও কিন্তু। আপনি এমন কেন বলেন? হ্যাঁ, আর আমার কি আপনার পাশে বসে খাওয়ার যোগ্যতা আছে বলেন? প্রিয়ার সামনে থেকে পিঠাগুলো সরিয়ে বললাম, চলে যাও এখান থেকে। প্রিয়া উঠে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলল না। আমি ওকে আবার বললাম, যেতে বলছি না? প্রিয়া যাও এখান থেকে। ভাইয়া সরি, আমি আসলে এটা বলতে চাই নাই, কিন্তু আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। ভালো তো, এখন যাও এখান থেকে। প্রিয়া আমার সামনে থেকে একটা পিঠা নিয়ে খেতে খেতে বলল, এই জন্য আপনাকে আমার এতটা পছন্দ হয় না মাঝে মাঝে, এত অল্প কারণে আপনি রেগে যান। আমি বলছি তো, আমার মুখ থেকে ফসকে বের হয়ে গেছে। কেউ না জানুক, আমি জানি না আমার ভাইয়া কতটা ভালো। প্লিজ ভাইয়া, রাগ করবেন না আমার উপর। আর যাই বলো, এসব কথা কখনো আমার সামনে বলবে না তুমি। আমি কি কখনো তোমাকে ছোট করে দেখি বলো প্রিয়া? আর যদি ছোট করেই দেখতাম তাহলে আর তোমার পাশে এভাবে বসিয়ে খেতে বলতাম না, বুঝলে? প্রিয়া আবার আমার পাশে বসে বলল, আমার যদি এমন একটা অনুমতি থাকতো যে যখন ইচ্ছা তখন আমি আপনার হাত ধরতে পারতাম, তাহলে মাঝে মাঝে আপনার হাত ধরতাম। আপনি বুঝবেন না আমি আপনাকে কতটা জানি। এই শহরের যদি কাউকে আমার এতটা ভালো লাগে সেটা আপনি। এই জন্যই তো আমি সবসময় বলি যে আমার ভাইয়া খুব ভালো। আর আমি যদি এসব বলে থাকি তাহলে মন থেকে বলি নাই। আমার মনের ভিতরে এক কথা আর বাইরে আরেক কথা। এখন একটা হাসি দেন, আমাকে যেতে হবে আবার। আপনার মন খারাপ থাকলে আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। আমি আগেই বলেছি, সত্যি প্রিয়ার মাঝে কিছু একটা হলেও তো আছে, নইলে ওর দিকে তাকালে সত্যি আমার মন ভালো হয়ে যায়। বিশেষ করে ও খুব সুন্দর কথা বলতে পারে, ওর প্রতিটা কথায় মানে আছে। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে কাজ করো। আর কাজ করার আগে কিছু খেয়ে নিও, নইলে আবার কাজ করতে পারবে না। কিছু কিছু মানুষের মুখ দেখে কাজ করলে সারাদিন কোনো কাজ করাই যায় না, বিপদ শুধু লেগেই থাকে। আর কিছু কিছু মানুষের মুখের হাসি দেখে কাজ করলে সারাদিন ভালো যায়। প্রতিটা সময় মনে হয় যেন আজকে কোনো এক মানুষের হাসি দেখে সারাদিন পার করে ফেলেছি। এসব চিন্তা করতে ভালোই লাগে বেশ। তবে আমাদের সীমানা শুধু এই কাজের ভেতরেই, এর বাইরে চাইলেও আমরা কিচ্ছু করতে পারবো না। আচ্ছা ভাইয়া থাকেন, আসছি আমি। প্রিয়া রুম থেকে বের হয়ে চলে যাচ্ছে, আর আমি ওর দিকে এক নজরে তাকিয়ে আছি। মেয়েটার সাথে এতদিন ছিলাম, এরপরে ওকে ভালো করেই চিনতে পারলাম না। প্রিয়া মাঝে মাঝে অনেক রহস্যজনক কথা বলে, যা বুঝার বাইরে অনেকটাই কঠিন হয়ে যায়। আজকে বিকালে ভাইয়া শ্বশুরবাড়ির থেকে লোকেরা এসেছে। সবাই এসে ভাইয়ার বিয়ের দিন তারিখ ঠিক করে গেল। সামনে শুক্রবার ভাইয়ার বিয়ে, আর বিয়ের সব দায়িত্ব পড়েছে আমার উপর। আমি এজন্য সুমনকে আগে থেকেই নিয়ে আসছি। আমি জানি এসব বিয়ের কাজ আমি একা একা সামলাতে পারবো না, এজন্য সুমনকে নিয়ে আসছি। ভাইয়ার বিয়ের কাজের দায়িত্ব সামলাতে সামলাতে কিভাবে যে দিনগুলো চলে গেল বলতে পারিনি। আজকে সকালে আমরা ভাইয়াকে নিয়ে বের হব, সবাই খুব বিজি। হঠাৎ করে বাবা আমার রুমে এসে বলল, লাদেন এই ব্যাগটা রাখ, এখানে তোর আর তোর মেয়ের সেম কাপড় আছে, তাড়াতাড়ি পরে নে আর রেডি হ। বাবা যাওয়ার পরই হঠাৎ আমার মনে হলো যে আমি সবার জন্য সব কিছু কিনে নিয়ে আসছি, কিন্তু প্রিয়ার জন্য যে কাপড় নিয়ে আসছি এগুলো তো আর দেওয়াই হলো না। মাহিকে বিছানার উপর রেখে ফোনটা ওর হাতে দিয়ে বললাম, খেলা করা আম্মু, কেমন? আমি আসছি। প্রিয়ার কাপড়ের ব্যাগটা নিয়ে আমি ওর রুমে চলে গেলাম। গিয়ে দেখি ও আম্মুর পুরাতন একটা শাড়ি পরার চেষ্টা করছে। অর্ধেক কাপড় ও শরীরে আর অর্ধেক নিচে পড়েছে। আমি ওকে দেখে মাথা নিচু করে দিলাম। প্রিয়া একটা কম্বল নিয়ে শরীর ঢেকে বলল,
ভাইয়া আপনি এখানে? আর আসার সময় নক করে আসবেন না? আমি মাথা নিচু করেই বললাম, সরি প্রিয়া, আমার মনে ছিল না, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, বলেন কি বলবেন। প্রিয়ার সামনে একটা ব্যাগ রেখে বললাম, তোমার জন্য আগে থেকেই সব কিছু নিয়ে আসছিলাম, কিন্তু দেখো মনেই ছিল না দিতে। নাও, পরে নাও। না ভাইয়া, তার আর দরকার নেই। আমি খালামণির কাছ থেকে একটা শাড়ি নিয়ে আসছি, এটাই পরে যাব। দিব একটা মাথায়, কিন্তু এখন তাড়াতাড়ি এটা পরে নাও। প্রিয়া মন খারাপ করে বলল, আগে কখনো আমি শাড়ি পরি নাই। খালামণি তো খুব বিজি, ওনাকে বলতেও পারছে না। দাদি তো মুরব্বী মানুষ, ওনাকে কষ্ট দিয়ে কি আর কোনো লাভ আছে? আমি সুমনকে ডাক দিয়ে বললাম, কিরে সুমন, তুই কই? সুমন দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়ার রুমে ছিলাম। বল কি বলবি? আর তাড়াতাড়ি রেডি হ বেটা, আমরা সবাই তো রেডি হয়ে বসে আছি। শোন, তুই একটা কাজ কর, আমার মেয়ে বিছানার উপর শুয়ে খেলা করছে, ওর দিকে একটু নজর রাখিস, আর এখানে কেউ যেন না আসে এটাও দেখে রাখিস। সুমন বাহিরে থেকে বলল, আচ্ছা তুই তাড়াতাড়ি কর কিন্তু। আর তুই ভিতরে। হালা, চুপ করে থাকতে পারিস না? পরে বলবো। এই কথা বলে দরজা হালকা একটু চাপিয়ে প্রিয়ার সামনে গেলাম। প্রিয়া শুধু আমার দিকেই তাকিয়ে আছে। আমি যে কি করতে চাইছি হয়তো এটাই দেখতে চাইছে। আমি প্রিয়ার একটা ওড়না নিয়ে আমার চোখে বেঁধে ব্যাগ থেকে শাড়ি নিয়ে ওকে পরাতে লাগলাম। তবে প্রিয়ার শরীরে স্পর্শ করতে আমার গা শিউরে উঠছিল, ভেতরে যেন কেমন একটা ফিলিংস জেগে উঠছিল। এটা তো শুধু আমিই জানি, তবে কখনো এটা চিন্তা করিনি কাজের মেয়েকে আমি শাড়ি পরিয়ে দেব। প্রিয়ার দিকে তাকাতেই যেন আমি সব কিছু ভুলে যাই। তখন যে কি হয় আমার, এটাই আমি জানি না। প্রিয়াকে শাড়ি পরিয়ে শেষ করলাম, শুধু কুচি দেওয়ার বাকি আছে। ওর পেটে যেই কুচি গুজে দিব তখনই প্রিয়া আমার হাত ধরে বলল, দেন, এটা আমি পারবো। আমি চোখ খুলতেই প্রিয়া বলল, ভাইয়া আমাকে অনেক সুন্দর লাগছে তো। আমি প্রিয়াকে ধরে আয়নার সামনে নিয়ে বললাম, এখনো এতটা সুন্দর লাগছে না, তুমি একটু বসো, আমি আসছি। প্রিয়ার রুম থেকে বের হয়ে আম্মুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি আম্মু রেডি হচ্ছে। আম্মুর কাছ থেকে মেকআপ বক্স নিতে আম্মু বলল, মেয়েকে এত সুন্দর করে এখন সাজানোর দরকার নাই, পরে কারণ নজর লেগে যাবে। আমি মেকআপ বক্স নিয়ে প্রিয়ার রুমে চলে গেলাম। যাক, আম্মু তাহলে বুঝতে পারে নাই যে আমি প্রিয়াকে সাজিয়ে দিয়েছি। আমার হাতে মেকআপ বক্স দেখে প্রিয়া বলল, না ভাইয়া, আমি মেকআপ দিব না, আমি এসব দিতে পছন্দ করি না। চুপ করে বসে থাক বলছি, বেশি দিব না, হালকা দিব। আমি প্রিয়াকে সাজিয়ে দিচ্ছি। আর প্রিয়া বলল, আপনি এসব কোথা থেকে শিখলেন? আমি হাসি দিয়ে বললাম, ইউটিউব দেখে দেখে শিখেছি। আমার অনেক ইচ্ছে যে আমি বিয়ের পর আমার বউকে এভাবেই সাজিয়ে দেব। তাহলে তো যে আপনার বউ হবে সে খুব লাকি হবে। এটাও বলতে পারো। প্রিয়াকে সাজানো শেষ, ওকে দেখেই তো আমি নিজেই বোকা বনে গেছি। আমি প্রিয়াকে দেখে বললাম, ওগো মায়াবতী, কোথায় তোমার বাড়ি? এত সুন্দর রূপ নিয়ে তুমি আমার বাড়ির পাশ দিয়ে যাও, তোমাকে দেখে ঘরে থাকে না মন। তুমি আমার সেই স্বপ্নের মহারানী মহিজন, 7 সমুদ্রের ফুল তুমি, এক আকাশের তারা, তোমার রূপে মায়াতে আমি হলাম দিশেহারা। আমার কথা শুনে প্রিয়ার গাল লাল হয়ে গেল। প্রিয়া মাথা নিচু করে বলল, জান ভাইয়া, এভাবে বলবেন না, লজ্জা করে কিন্তু। না প্রিয়া, আমি সত্যিই বলছি, তোমাকে যে কতটা সুন্দর লাগছে বলার বাহিরে। একবার আয়নার সামনে তাকিয়ে দেখো। প্রিয়া আমার কথা শুনে আয়নার সামনে তাকিয়ে বলল, ও মা, এটা কে? সাজলে যে নিজেকে এতটা সুন্দর লাগে আমি নিজেই জানতাম না। ধন্যবাদ ভাইয়া আপনাকে, তবে এটা শুধু আজকে, পরে আর সাজবো না। কেন সাজবে না? যেদিন আমাকে সাজানোর জন্য একটা মানুষ থাকবে সেই দিন সাজবো, তবে সেটা যেন আপনার মতোই হয়, এটাই আমি দোয়া করি। এখন চলেন, মাহিকে সাজাতে হবে। আপনিও তো আমাকে সাজাতে গিয়ে এখনো রেডি হন নাই, তাড়াতাড়ি চলেন। প্রিয়াকে নিয়ে রুম থেকে বের হতেই সুমন বলল, কিরে লাদেন, এই মেয়েটা কে? একে তো চিনলাম না। প্রিয়া হাসি দিয়ে বলল, সেদিন ভাইয়ার গায়ে হাত দেওয়ার জন্য। সুমন বোকা হয়ে আমার দিকে ইশারা দিয়ে বলল, এটাই কি সেই মেয়ে? আমি বললাম, কেন, তোর বিশ্বাস হয় না? সুমন বলল, আচ্ছা তাড়াতাড়ি কর, আমি গিয়ে দেখি ভাইয়ার কি অবস্থা। রুমে যেতেই প্রিয়া বলল, আপনাকে কি আমি সাজিয়ে দেব? তার আর দরকার নেই ম্যাডাম, আপনি মাহিকে একটু সাজিয়ে দেন, আমি আমারটা দেখছি।
আমি কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। প্রিয়ার সামনে তো আর সব কিছু চেঞ্জ করা যাবে না। রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। প্রিয়া আমাকে দেখে একটা চিঠি নিয়ে এসে আমার বিছানার উপর বসে বলল, দেন আমি আপনার মাথার চুল ঠিক করে দিই। আমি আর কিছু বললাম না। রেডি হয়ে রুম থেকে বের হব, তখনই আম্মু বাহির থেকে বলল, লাদেন, আমরা সবাই রেডি, তুই কই? এখনো তো রুম থেকে বের হস নাই, একটু তাড়াতাড়ি কর, নয়তো তোর জন্য আবার সবাই দাঁড়িয়ে থাকবে। আম্মুর কথা শুনে মাহিকে প্রিয়ার কোলে দিয়ে বললাম, চলো প্রিয়া, আমরা এখন বের হই। আমার রুম থেকে বের হতে আম্মু বলল, মাশাল্লাহ, আমার ছেলে আর নাতনিকে তো খুব সুন্দর লাগছে, কিন্তু তোর সাথে এই মেয়েটা কে? ওকে তো চিনলাম না। আর সকাল থেকে তো প্রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও আবার গেল কোথায়? ইস, বিজি থাকার কারণে মেয়েটার খোঁজ খবর নিতেই পারি নাই, নাকি ও আবার রাগ করে কোথাও চলে গেল? প্রিয়া আম্মুর সামনে দাঁড়িয়ে বলল, কি খালামণি, আপনি দিনে আবার চোখে দেখেন না নাকি যে আমাকে চিনতে পারছেন না? আম্মু একটু অবাক হয়ে বলল, এটা তো প্রিয়ারই কণ্ঠ মনে হচ্ছে। আমি আম্মুর কথা শুনে হাসি দিয়ে বললাম, এটা প্রিয়া আম্মু, কেমন লাগছে বলো ওকে? আমি সাজিয়ে দিয়েছি ওকে। আম্মু কিছুক্ষণ প্রিয়ার দিকে তাকিয়ে বলল, আমাদের বাসার কাজের মেয়ে এত সুন্দর, আমি তো আগে নজর দেই নাই। সত্যি মা, তোমাকে সেই লাগছে। ধন্যবাদ খালামণি, এখন চলেন। আমি ভাইয়ার কাছে যেতে ভাইয়া বলল, লাদেন, নজর কন্ট্রোল রাখ। আর আমার কিন্তু একটা সমস্যা আছে, এটা সবসময় মনে রাখবি, ঠিক আছে? ভাইয়ার কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা ভাইয়া ঠিক আছে। গাড়ি ওঠার পর প্রিয়া বাহির থেকে বলল, খালামণি, আমি কোন গাড়িতে বসবো? আম্মু বলল, তোমার সাথে যেহেতু আমার নাতনি আছে, যাও গিয়ে আমার ছেলের পাশে বসো। আম্মুর কথা শুনে প্রিয়া একটু খুশি হয়েছে, আমি দেখতে পেরেছি। প্রিয়া গাড়ির দরজা খুলে আমার পাশে বসে পড়ল। আমি প্রিয়ার কোল থেকে মাহিকে নিয়ে বললাম, আমার আম্মু আজকে ড্রাইভিং করবে আর আমি বসে থাকব। প্রিয়া বলল, দেন আমার কাছে ওকে, আর তাড়াতাড়ি চলেন, দেরি করে লাভ নেই। আমরা সবাই মিলে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবির বাসা এখান থেকে বেশি দূর না, এজন্য খুব তাড়াতাড়ি চলে গেলাম।